ঠিক যেমন রাতের পরে দিন আসে, এই প্রকৃতিতে অন্ধকারের হয়তো কোনো অভাব নেই। মানুষের মধ্যে অন্ধবিশ্বাস, অন্ধ ভাবনা চিন্তার হয়তো কোনো অভাব নেই। সে আদিম যুগে আমরা দেখেছি, সে অন্ধকারের পথ ঘোচানোর জন্য তারা আগুনের আবিষ্কার করেছিল। পাথরে পাথরে ঘষা লাগিয়ে সেই আগুন উৎপত্তি হওয়ার পর থেকেই হয়তো মানুষ ভেবেছিল তার জীবন থেকে অন্ধকার হয়তো ঘুচে যাচ্ছে। তারপর সৃষ্টি হলো গাড়ির চাকার। সেই চাকা গড়াতে গড়াতে আমরা এত দূর এসে পৌঁছেছি, এতটা পথ অতিক্রম করেছি, কিন্তু কোথাও যেন এখনও অন্ধকার ঘনিয়ে রয়েছে আমাদের প্রত্যেকটি হৃদয়ে। আর সেই অন্ধকার ঘোচানোর জন্য ঠিক যেমন সৃষ্টিকর্তা অনেক দূতকে পাঠিয়েছেন অনেক সময়, ঠিক আমাদের মাঝেও এমন অনেক দূতকে আমরা বারবার খুঁজে পেয়েছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছে একজন জনবিজ্ঞান কর্মী, যিনি বিজ্ঞান মঞ্চের সাথে বিভিন্ন গ্রামে গঞ্জে বীরভূমের প্রত্যেকটি এলাকায় বিজ্ঞানের প্রচার করে চলেছেন। আমাদের মনের কোণে যে অন্ধকার, অন্ধবিশ্বাস জমে রয়েছে, যেখানে আমাদের বারবার মনে হয় যে এই পথ বড়ই সংকীর্ণ, বড়ই ভয়ের, বড়ই দুশ্চিন্তার, সেই অন্ধকার, সে অন্ধবিশ্বাস ঘোচানোর প্রচেষ্টাটুকু নিয়ে আমাদের স্টুডিওতে আজকে পেয়েছি শুভাশিস গড়াই মহাশয়কে। তিনি মাঝিগ্রাম হাই স্কুলের শিক্ষকও পাশাপাশি। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই জিজ্ঞাসা করি যে কেমন আছেন? ভালো। আর এই বিজ্ঞান মঞ্চের সাথে আপনার যুক্ত হওয়ার গল্পটা প্রথমেই শুনে নিই একটু। হ্যাঁ, মূলত প্রথম দিকে যখন বিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম, মানে ছাত্র অবস্থায়, তখন দেখতাম যে কিছু মানুষজন আসতেন, তারা বিভিন্ন রকম বিষয় দেখাতেন। বিষয় বলতে বিভিন্ন রকম খেলার মাধ্যমে কিছু বিষয় দেখাতেন এবং কিছু বার্তা দিতেন। ওনারা বলতেন, তখন ছোট যেহেতু বুঝতাম না, ভালো লাগতো, বিভিন্ন রকম বিষয় দেখাচ্ছেন, কেউ আগুন খেয়ে নিচ্ছেন বা কেউ দেখাচ্ছেন আগুনের উপর দিয়ে হাঁটছেন, এরকম নানা, হাত কাটছে, হাত দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম নানা রকম বিষয়বস্তু দেখাতেন। এগুলো ছোট থেকেই আগ্রহ ছিল। এখন দেখতাম তারা বলতেন যে এই সমস্তগুলো দেখানোর পরে ওনারা বলতেন যে দেখবে তোমাদেরকে, তোমরা যখন বড় হবে, সমাজে নানা অংশের, বিভিন্ন অংশের মানুষ আছেন, যারা একটা অংশের মানুষ আছেন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে মানুষকে বোকা বানায়। এই সমস্ত বোকা যাতে তোমরা না হও, এই সমস্ত বিষয়গুলো তারা মূলত সচেতনতার হিসেবেই আসতেন। এগুলো ছোট থেকে দেখেছি। এখন দেখার পর পরবর্তীকালে আমরা যখন, আমি ব্যক্তিগতভাবে বিদ্যালয়ে শিক্ষকতা করছি, তখন বিদ্যালয়ে যখন বিজ্ঞান পড়াতে গিয়ে, মূলত আমি বিজ্ঞান এবং গণিত পড়াতে গিয়ে দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান হয়তো পড়ছে ঠিকই, কিন্তু বিজ্ঞান মনস্কতার কোথাও গিয়ে অভাব ঘটছে। আমরা তো জানি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সেই বিখ্যাত উক্তি। সেই সময় আমার মনে হয়েছে যে আমরা যদি, যখন আমি ব্যক্তিগত মনে করি যদি বিজ্ঞান শিক্ষার পাশাপাশি এই এলাকায়, মূলত আমি যে এলাকায় বিদ্যালয়ে শিক্ষকতা করি, সেই এলাকায় বিজ্ঞান মনস্কতার কাজ করা যায়, এবং দেখলাম সেই এলাকায় আগে থেকেই এই বিজ্ঞান মনস্কতার কাজ কিছু মানুষ করছেন, এবং স্বভাবতই তাদের সঙ্গে আমার যুক্ত হয়ে যাওয়া, এইভাবেই বিজ্ঞান মঞ্চে আসা। আচ্ছা, এই ছেলেবেলায় মানে আমাদের তো অনেক মুহূর্ত আমরা পেয়েছি। সেই মুহূর্তগুলোর মধ্যে আপনি যে বললেন এই যে হাত কেটে আগুন খেয়ে নিচ্ছে, হাত কেটে রক্ত বার করছে, তো এগুলো দেখতে দেখতে কখনো কি মনে হয়নি এগুলো যে কোথাও গিয়ে এটা নিছক একটা ছলনা? হ্যাঁ, বা কোথাও একদমই একদমই তাই। মানে আমরা তখন ভাবতাম যে কেন হচ্ছে। আসলে প্রত্যেকটা শিশুই আমরা আলোচনার মধ্যে হয়তো এই বিষয়গুলো আসবে আলোচনায়, প্রত্যেকটা শিশু যখন জন্মায় তখন ইনবর্ন সে র্যাশনাল থাকে, অর্থাৎ সে যুক্তিবাদী থাকে। তার মধ্যে বিজ্ঞান মনস্কতা, সে ছোটো থেকেই প্রশ্ন করতে চায়, জানতে চায়। তার ইন্দ্রিয় দিয়ে, 5টা ইন্দ্রিয় দিয়ে যখন জ্ঞান অর্জন করছে, তখন স্বভাবতই তার প্রথম প্রশ্নগুলো তার মাকে করে, বাবাকে করে, পরিবারের মানুষের মধ্যে করে। এবার তারপরে দেখা যাচ্ছে যখন ধীরে ধীরে যখন সে স্কুলে যাচ্ছে, তার ফলে যখন তার একটা সিলেবাস, পড়াশোনা, সেই প্রশ্ন করার প্রবণতাটা আস্তে আস্তে কমে যায়। এখন আমরাও যে প্রশ্নটা করলেন, যে আমরা যখন পড়াশোনা করেছি, যখন জানতে চেয়েছি, তখন আমরা বুঝতেছি কেন হচ্ছে, এই যে কারণ খোঁজা, কেন হচ্ছে, এইখান থেকে আগ্রহটা বাড়ছে যে তাহলে কি এর পেছনে কিছু নিশ্চয়ই কিছু কারণ আছে, সেটা অবশ্যই বিজ্ঞানের কারণ আছে। তখন অতটা বুঝতাম না, কিন্তু এটা বুঝতাম যে কিছু তো কারণ আছেই। কেন, কী করে আগুন খাওয়া সম্ভব, নেহাত কৌশল, শুধু তা নয়, এই যে আমাদের জনবিজ্ঞান কর্মীরা আগুন খেয়ে দেখায়, তার মধ্যে একটা কৌশল আছে, তার মধ্যে একটা বিজ্ঞান আছে। তা এইটা তখন একটা মনে হতো, কিন্তু পরিষ্কার ধারণা তৈরি হয়েছে যখন আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি এই বিজ্ঞান আন্দোলনের সঙ্গে জনবিজ্ঞান কর্মী হিসাবে, তখন আমার আরও পরিষ্কার ধারণা এসছে। আর আপনার সাথে এই যে বিজ্ঞান বিষয়টা আগে থেকেই জুড়ে ছিল, বিজ্ঞান বিষয়ে আপনি পাঠদান করেন বিদ্যালয়ে, এটা কি এই ছেলেবেলার মুহূর্তগুলোকে সঞ্চয় করে ইচ্ছা ছিল যে বড় হয়ে জানবো, পড়বো, একটু বুঝবো? বেসিক্যালি হ্যাঁ, এটা ঠিকই যে বেসিক্যালি শিক্ষকতা করার একটা ইচ্ছা
বিভিন্ন মানুষের তো থাকে, আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল যে শিক্ষকতা এমন পেশা যেখানে সমাজ পরিবর্তন, সমাজ সংস্কারের যাবতীয় সুযোগ কিন্তু শিক্ষকতার মধ্যে রয়েছে। কারণ শ্রেণীকক্ষে যে ছাত্রছাত্রীগুলো পাওয়া যায় যারা ভবিষ্যতে ভারতবর্ষে বা যে কোনো দেশের নাগরিক হবে, তাদেরকে যদি সঠিকভাবে শিক্ষাদান করা যায়, সেখানে শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, তারপরে সামাজিক শিক্ষা, স্বভাবতই একটা আগ্রহ তো ছিলই যে শিক্ষক হিসাবে তখন থেকেই একটা আর বিজ্ঞানের প্রতি আগ্রহ। দেখুন, বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হওয়াটা যে শুধুমাত্র যে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরই হবে এমনটা নয়। অনেকের মধ্যে ধারণা থাকে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারাই একমাত্র এই বিজ্ঞান মনস্কতার কথা বলবে, তারাই একমাত্র, তাদেরই অধিকার আছে, অন্যরা অধিকার নেই। এটা নয়, এটা ভুল ধারণা। যে যারা অন্যান্য বিষয় নিয়ে বিজ্ঞান বিষয় আলাদা আর বিজ্ঞান প্রক্রিয়া আলাদা, বৈজ্ঞানিক চেতনা আলাদা, এগুলো দুটো তফাৎ আছে। স্বভাবতই এটা তো একটা উদ্দীপকের কাজ করেছেই, ঠিক আছে। আর এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ঠিক কবে প্রতিষ্ঠা পেল, আর ঠিক কি উদ্দেশ্য ছিল এই মহৎ কাজের? হ্যাঁ, এখন এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলতে গেলে একটু বিস্তারিত বলি, যেটা হচ্ছে মূলত আমরা যদি টাইম লাইনটা দেখি, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমি যে বর্তমানে যে সংগঠনের সঙ্গে যুক্ত কাজ করছি, তারা 1986 সালে প্রতিষ্ঠা পায়। 1986 সালে কলকাতায় মৌলালী যুবকেন্দ্রে একটা কনভেনশনের মাধ্যমে এই বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা পায়। কিন্তু এই বিজ্ঞান মঞ্চের কাজ থেকেই কিন্তু বিজ্ঞান মনস্কতার কাজ শুরু হয়েছে এমনটা না। ভারতবর্ষের কিন্তু তারও আগে থেকে, আমাদের পশ্চিমবঙ্গেও তারও আগে থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধারায় বিভিন্নভাবে, কোথাও হয়তো বিজ্ঞান ক্লাবের মাধ্যমে, বিজ্ঞান ক্লাব ছিল, ছোট ছোট বিজ্ঞান ক্লাব ছিল, তারা বিজ্ঞান মেলা করতো, কেউ হয়তো বিজ্ঞান মনস্কতার বিভিন্ন রকম এই যে সমস্ত কৌশলগুলো বললাম যেগুলো বোকা বানায় যে সমস্ত হবে সেইগুলো দেখাতো। তাদেরকে একত্রিত করে একটা জনবিজ্ঞান সংগঠনের আত্মপ্রকাশ করে 1986 সালে আমাদের 29শে নভেম্বর। এই 29শে নভেম্বর 86 সালের প্রতিষ্ঠা পেল। আজকে আমরা 40 বছরের কাছে পৌঁছাচ্ছি। এই 40টা বছর ধরে বিজ্ঞান মঞ্চ, আপনি জানতে চাইলেন বিজ্ঞান মঞ্চ কী ধরনের কাজ করে। এখন বিজ্ঞান মঞ্চ একটা সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন এই কারণেই যে অন্যান্য সংগঠন যেগুলো এনজিও থাকে, তাদের মধ্যে বিজ্ঞান এনজিও যারা থাকে তারা তাদের দর্শনটা যেহেতু মানুষের সেবা করতে হবে। বিজ্ঞান মঞ্চের কিন্তু দর্শন একটা আছে। বিজ্ঞান মঞ্চের দর্শন কি না, তারা মনে করছে, আমরা মনে করছি যে সমাজের যাবতীয় সমস্যার সমাধান তখনই সম্ভব যদি একটা সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয়। এখন এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালনা করার উদ্দেশ্য, একটা মূল উদ্দেশ্য এটা। এখন এটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের। এখন বিজ্ঞান মঞ্চ তাদের আমাদের যা সংগঠনের যা রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে আমরা প্রথমেই বলছি, আমাদের প্রথম যখন জন্মলগ্ন থেকে আমরা শুরু করেছিলাম কুসংস্কার বিরোধী বিষয় দিয়ে, যে আমাদের উদ্দেশ্য ছিল সমাজের মধ্য থেকে সমস্ত ধরনের অন্ধবিশ্বাস, ভ্রান্ত ধারণা, কুসংস্কারকে আমরা নির্মূল করব। তার পাশাপাশি এই যে বললাম জনবিজ্ঞান আন্দোলনের কথা আসবে এই আলোচনাতেই, যে এই জনবিজ্ঞান আন্দোলন তো ভারতবর্ষে শুরু হয়েছে এমনটা নয়, এটা গোটা পৃথিবী জুড়ে প্রথম থেকেই আসছে। এবং কি সেটা আরও রূপ পায় কখন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দেখা গেল ওই পরমাণু বোমা পরমাণু বোমা তৈরি হওয়ার পরে যখন একটা দেশে ফেলা হবে, যখন কথাবার্তা চলছে, তখন আইনস্টাইন থেকে শুরু করে সমস্ত চিন্তাবিদরা, বিজ্ঞানীর সঙ্গে সঙ্গে আইনস্টাইন, রাসেলের যদি আপনারা দেখেন, ম্যানিফেস্টোটা দেখেন 1955 সালে, সেখানে দেখা যাচ্ছে যে বিজ্ঞানকে তারা একটাই বলছে, বিজ্ঞানকে জনহিতকর কাজে লাগাতে হবে, বিজ্ঞান প্রযুক্তিকে মানুষের ধ্বংসের কাজে ব্যবহার করা যাবে না। এই যে পরমাণু নিয়ে, যে পরমাণু ফেলার ফলে কি কুফল হতে পারে, এটা তো তারা আগে থেকেই বলেছিলেন, বারণ করেছিলেন। 100 জন বিজ্ঞানীর মিলে চিঠি লিখলেন, তারা বললেন যে এটা করা যাবে না। সেইখান থেকে যে পিপলস সায়েন্সটা শুরু, অর্থাৎ জনবিজ্ঞান শুরু, বিজ্ঞান, এবং সেটা জনগণের জন্য হবে, জনতার জন্য হবে, গণের জন্য হবে। সেখান থেকে পিপলস ফর সায়েন্স, ঠিক আছে, পিপলস ফর অল, সায়েন্স ফর অল, প্রত্যেকের জন্য। তাহলে বিজ্ঞানের সুফলকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য বিজ্ঞান মঞ্চের, যে বিজ্ঞানের সুফলকে, যে বিজ্ঞানীরা যে আবিষ্কার করছেন সেটা যেন একদম সাধারণ স্তরে মানুষের কাছে পৌঁছানো যায়। তার কাজটা কারা করবে? এই জনবিজ্ঞান কর্মীরা করবে। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, বিজ্ঞানীরা কোনো নতুন তথ্য আনলেন, সেই তথ্যটা সরাসরি সহজ ভাষায়, বিজ্ঞানের কোনো আবিষ্কার হয়েছে, প্রযুক্তির কোনো হয়েছে, সেটা সহজলভ্য হবে। এই যে বিষয়টা, তাহলে প্রযুক্তিকে আমাদের একটা জনহিতকর কাজে লাগাতে হবে, এই এক উদ্দেশ্য। এরকম নানাবিধ উদ্দেশ্য নিয়ে বিজ্ঞান মঞ্চ প্রতিষ্ঠা হলো। এখন আমি যে বললাম সামাজিক সংগঠন, আমাদের সংগঠনটার নামটা লক্ষ্য করুন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাহলে মঞ্চ, এই মঞ্চ, এটার মঞ্চ, এটা কোনো পার্টিকুলার মানুষজন এখানে থাকবেন এমনটা নয়। এই মঞ্চে সব ধরনের মানুষজন আসবেন, তাদের বৌদ্ধিক, তাদের চেতনা, তাদের বিষয়, বিজ্ঞান মনস্কতা, এই বিষয়গুলো নিয়ে চর্চা করবেন, সমাজে ছড়াবেন। তাহলে এইখানে সেজন্য আমাদের কোনো সংকীর্ণতা নেই যে বিজ্ঞান মঞ্চে শুধুমাত্র এই মানুষজনরাই থাকবেন,
এখানে সমস্ত অংশের মানুষরা সদস্য হতে পারেন, তার মতন কাজ করবেন। এখন সমাজ তো নানা অংশে অর্থনৈতিক কাঠামো দিয়ে সমাজকে ভাগ করা যায়, আবার সামাজিক কিছু কাঠামো কাজের ভিত্তিতে সমাজকে ভাগ করা যায়। যেমন কৃষক, তাদের কিছু সমস্যা আছে, কৃষকের সমস্যা আছে। এই সমস্যাগুলো দেখুন, কোনো একটা জায়গায় আমরা বিজ্ঞান মঞ্চভাবে কৃষকদের সচেতনতার প্রোগ্রাম করছি। কৃষক সচেতনতা বলতে কি, একদিকে যেমন কৃষি কাজ নিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো এলাকায় কোনো গ্রামে যে একটা কৃষক, তারা একটা আধেক কৃষক যে এই ধাইবার ধান চাষের সময় এই সমস্ত সমস্যাগুলো হয়েছে। আমাদের বিজ্ঞান মঞ্চে কৃষি বিজ্ঞানীরা আছেন, সেখানে গেলেন, তাদেরকে বোঝালেন যে এই সমস্ত বিষয়গুলো হয়েছে। আবার যখন দেখবেন এই কিছুদিন আগেই আমাদের এই কিছুদিন আগে বলতে যেমন সম্ভবত লাভপুর এই এলাকায় কৃষকরা মাঠে নামতে ভয় পাচ্ছে না, সাপে কামড়াচ্ছে। সাপে কামড়ানোর পরে মারাও গেছে 2-3টে কৃষক। আমরা বিজ্ঞান মঞ্চ তবে কৃষকের পাশে বলছি যে আমরা বিজ্ঞান মঞ্চগতভাবে সেখানে সভা করে বোঝাবো সাপে কামড়ালে কি করা উচিত, সাপে যাতে না কামড়ায় তার জন্য কি করা উচিত। এই যে মানুষের মধ্যে ভীতি কাজ করছে, সচেতনতার কাজ এই কৃষকদের নিয়ে এই ধরনের। আবার আমরা 2000 সম্ভবত 22 বা 23, আমি এক্সাক্ট সময়টা বলতে পারছি না, যে বাজ পড়ে মোহাম্মদবাজারে 15 জন কৃষক মারা গেলেন বাজ পড়ে। আমরা তড়িঘড়ি কী করলাম বিজ্ঞান মঞ্চ পক্ষ থেকে, যে না আমাদের এই কৃষকদেরকে বোঝাতে হবে। শুধু এই মারা যাওয়ার ঘটনা নয়, গোটা বীরভূম জেলায় আমরা কৃষকদেরকে বোঝানোর জন্য আমরা কী করলাম, মেঠো সভা করলাম, যে কৃষককে আমরা ডেকে নিয়ে আসবো, নিয়ে বসে তাদের সঙ্গে আলোচনা করবো। ওই তাদের কাজ বাদ দিয়ে এটা হতে পারে না, মাঠে ধান পুঁততে যাচ্ছে সেই সময়ে আমরা কি করব, আমরা যাব, আমাদের জনবিজ্ঞান কর্মীরা যাবে, তাদেরকে দেখাবে বাজ পড়লে কি করবেন কি করবেন না। অনেকের মধ্যে ধারণা থেকে বাজ পড়লে জলের মধ্যে ডুবে থাকতে হবে, বিভিন্ন রকম ধারণা আছে, আমরা আলোচনার মধ্যে দেখেছি তাদের সঙ্গে কথা বলে। তাহলে আমরা সেই সময় গিয়ে কৃষকদের পাশে গিয়ে বললাম যে আপনারা এইটা করবেন, এটা করবেন না। তার জন্য আমরা নিজেরা একটু কর্মশালা করলাম, নিজেরা জানলাম। জনবিজ্ঞান কর্মীরা সবটা জানে না, তাহলে এক্সপার্ট আছে তারা কিছু জন্য। ওই যে বললাম মঞ্চ, এই মঞ্চে সব ধরনের মানুষজন আছে, তাই তারা আমাদেরকে এক্সপার্টরা বললেন যে এই দেখুন এই বিপর্যয় মোকাবিলা দপ্তর, তাদেরকে বললাম আপনারা একটু হেল্প করুন, আমরা জানবো, আমরা জেনে মানুষের কাছে পৌঁছাবো। তো কৃষকদের মধ্যে যেমন কাজ হচ্ছে, তেমনি দেখবেন শ্রমিকদের মধ্যে, মানে সমস্ত অংশে শ্রমিকদের মধ্যেও কাজ হচ্ছে। শ্রমিকরা যখন বিভিন্ন রকম অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে পড়ে, বিভিন্ন রকম সমস্যায়, এই যেমন ধূলিকণা থেকে নানা ধরনের দূষণ হচ্ছে, যারা খাদান এলাকায় কাজ করছে তাদেরকে বললাম আপনারা মাস্কটা ঠিকমতো ব্যবহার করুন। এই যে বিষয়গুলো কৃষকদের মধ্যে, তখন শ্রমিকদের মধ্যে, ছাত্রদের মধ্যে তো আমাদের বেশি কাজ হয়। আমরা আমাদের কাজের ধারা আমি বললাম যে বিজ্ঞান মঞ্চ শুধু, আমি বারবার করে বলতে চাইছি, বিজ্ঞান মঞ্চের কাজের ধারা শুধুমাত্র একটা টপিক নিয়ে কাজ করে না। আমি বললাম যে সামাজিক সংগঠন এনজিওর মধ্যে তফাৎ এটাই, একটা দর্শন নিয়ে কাজ করে, সেই জন্য সমাজের সমস্ত অংশের মানুষকে পৌঁছানো যায়। কর্মসূচিগুলোর উদ্দেশ্য থাকবে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। তাহলে সমাজের যে অংশগুলো রয়েছে, সমাজের যে উপাদানগুলো রয়েছে, তাহলে সমাজের যারা উপাদান বলতে মানুষ অবশ্যই, সেই মানুষ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হলে তাদেরকে ভাগ করা যেতে পারে, তাদের কাছে পৌঁছানো। ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের কাজ, আমরা প্রত্যেকটা স্কুলে আমরা দেখছি যে আমি প্রথমেই বলছিলাম বিজ্ঞান মনস্কতা আর বিজ্ঞান পড়া পাশাপাশি হচ্ছে না। কারণ হচ্ছে না সেটারও আলোচনার বিষয় আসবে হয়তো, যে আমরা দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা বিজ্ঞান নিয়ে পড়ছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে এমন কিছু কাজকর্ম করছে যেগুলো একদম বিজ্ঞান মনস্কতার পরিপন্থী। তা আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে স্কুলে মাস্টারমশাইরা পড়ান, কিন্তু শ্রেণীকক্ষে 40 মিনিটের মধ্যে সেই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে। হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, এই বিজ্ঞান শিক্ষার জন্য আমাদের পরিকল্পনা হয়েছে, আমরা করেছি। আমরা বিভিন্ন স্কুলে যাই, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো থেকে ম্যাজিক নয় লজিক, অর্থাৎ ছেলেমেয়েদের মধ্যে, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে কিছু জিনিস তারা নিজেরা প্রশ্ন করবে, এবং সেই প্রশ্ন করার থেকে আমাদের একটা হয়তো টপিক দিয়ে শুরু হলো, সেখানে কিছু জিনিস দেখানো হলো, তারপর তাদেরকে প্রশ্ন করা হলো যে সব কিছুর পেছনে লজিক আছে, অর্থাৎ যুক্তি আছে, তাদের যুক্তিবোধ গড়ে তোলার জন্য এই ধরনের কর্মসূচি কিন্তু আমরা ছাত্রছাত্রীদের মধ্যে করছি। তো এই বিভিন্ন ধারায় আমরা বিজ্ঞান মঞ্চ কাজ করছি। আমাদের 40 বছর হচ্ছে, এই বছর সেই 40 বছর 29শে নভেম্বর থেকে শুরু হবে। আমরা ঠিক করেছি গোটা আমাদের ভারতবর্ষের যে জনবিজ্ঞান সংগঠনগুলো আছে, যারা কাজকর্ম করে, তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক আছে। আমরা অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক, আমাদের পশ্চিমবঙ্গে আমরা 40 বছরের বিজ্ঞান মঞ্চের যেটা করব সেটা হচ্ছে আমরা দিক করি যে যুক্তিবাদী অনুষ্ঠান, অর্থাৎ যে বিভিন্ন জায়গায় দেখাই না যে বাবাজিরা, মাতাজিরা, পীর, ফকির সমস্ত অংশেরই তারা কি হচ্ছে না ওই বোকা বানাচ্ছে বিভিন্ন ট্রিক্স দেখিয়ে। কিছুদিন আগে ঝাড়খণ্ডের আলু দোহার ঘটনা আমরা জানবেন নিশ্চয়ই, তা সেইগুলোকে দেখানোর জন্য যুক্তিবাদী অনুষ্ঠান, 10,000 যুক্তিবাদী অনুষ্ঠান আমরা করব ঠিক করেছি, এই কৃষকদের, শ্রমিকদের নিয়ে, ছাত্রদের নিয়ে, সমগ্র অংশে নিয়ে আমরা 40 বছরের উদযাপনটা 1 বছর ধরে করব। এটাই 40 আমাদের বিজ্ঞান মঞ্চের এখন কর্মসূচি, এটা আমাদের বিজ্ঞান মঞ্চের চলছে এই সমস্ত কাজকর্মগুলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এতক্ষণ ধরে হয়তো শুনলেন স্যার যেটা বললো, যে সবসময় আলোর খোঁজে রয়েছে, বেশ অনেকগুলো বছর হয়তো পেরিয়েছে, বছরগুলো হয়তো একটা সংখ্যার মতো, কিন্তু মানুষের মনে সেই আলোর খোঁজ
এখনও দিয়ে চলেছে সমানভাবে। বিভিন্ন গ্রামে গঞ্জে, শুধু গ্রামে গঞ্জেই নয়, শহরতলিতে বিভিন্ন বিদ্যালয়ে এবং একদম রুটে গ্রামীণ মানুষদের কাছে, সেই কৃষক ভাইদের কাছে, যাদের দিয়ে গল্প সেজে ওঠে আমাদের পরিবেশে, ঠিক তাদের কাছে গিয়ে কি ফিডব্যাক পেয়েছিলেন, তাদের থেকে কি মানে জিনিসপত্র পেয়েছিলেন আপনারা বিজ্ঞান মঞ্চ নিয়ে গিয়ে? কাদের? কৃষকদের থেকে। হ্যাঁ, আমরা বললাম যে ঘটনাটা আমরা যখন দেখলাম মোহাম্মদবাজারে এই ঘটনা ঘটলো, প্রচুর কৃষক মারা গেল। আমরা যখন বিভিন্ন গ্রামের মানুষের কাছে যাচ্ছি, কৃষকদের কাছে, যে তারা ভাবলেন যে আমরা হয়তো কোনো কৃষি পরামর্শ দিতে এসেছি। আমরা বললাম না, এইবার আমরা সাধারণত বিজ্ঞান মঞ্চ এতদিন কৃষি পরামর্শ দিত, আমরা কৃষি কর্মশালা করি, সেখানে কৃষকদেরকে, যেমন বীরভূমে কিছু হারিয়ে যাওয়া ধান, রাঁধুনি পাগল ধান, যেটা মারগ্রামে আমাদের কুদরতি খোদা বিজ্ঞান প্রযুক্তি বিকাশ কেন্দ্র আছে, সেখানে কৃষকরা চাষ করেন। তা যখন আমরা যাচ্ছি, তারা ভাবতেন তাহলে আমরা তো নিশ্চয়ই এবার, তারা কিন্তু তাদের একটা প্রত্যাশা বিজ্ঞান মঞ্চের প্রতি, মানুষের, সাধারণ মানুষের, শুধু কৃষক নয়, সকলেরই প্রত্যাশা রয়েছে। বীরভূমে কোনো ঘটনা ঘটলে প্রথম ফোন কিন্তু বিজ্ঞান মঞ্চের কাছেই আসে, যে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেছে, কি ব্যাখ্যা দেবেন সাংবাদিকরা, গণমাধ্যমরাও এটা করে। কৃষকরা ভাবলেন যে এবারে তাহলে নিশ্চয়ই কিছু বলার জন্য, কিন্তু আমরা সেইবার যখন গেলাম তখন বললাম যে না, আমাদের এইবার আপনাদেরকে একটু সতর্ক করতে এসেছি, এটা অন্য কারণে, যে এই বাজ পড়ার সময়, যে না এইটা তো আমরা কোনোদিন ভাবিনি, আমরা লিফলেট প্রকাশ করলাম তাদের কাছে, তারা কিন্তু খুব সাদরে গ্রহণ করলো। আমরা যখন দেখাচ্ছি যে কিভাবে বসবে, স্কাউট পদ্ধতি যেটা বলে, যে বাজ পড়লে মাটির সঙ্গে কেমনভাবে সংযোগটা, হাঁটুটা আমাদের জনবিজ্ঞান কর্মীরা দেখাচ্ছে, তারা কিন্তু সেটা খুব আগ্রহ ভরে দেখছে। এমনকি আমাদের এটা অ্যানালিসিসের মধ্যেও এসেছে যে আমরা কিন্তু কৃষকদেরকে এক জায়গায় ডাকবো, সেখানে বসে সভা করব, এইটা পদ্ধতি নয়, কারণ এতে অনেক কৃষকরা আসতে চান না। কিন্তু তাদেরকে যে সরাসরি মাঠে গিয়ে যখন দেখানো হচ্ছে, তারা কিন্তু ওই ধান পুঁততেও শুনেছে, সেই ছবিও আমাদের কাছে রয়েছে, যে একটা জায়গায় দেখা যাচ্ছে সেখানে 4-5 জন জনবিজ্ঞান কর্মী সেখানে গেছে এবং তাদের বলছে যে তারা আপনারা কাজ করুন, আমি আপনাদেরকে শুধু 4-5টা কথা বলবো, বাজ পড়ার সময় এই করবেন। তারা কিন্তু খুব দারুণভাবে নিয়েছেন ব্যাপারটা। এই হচ্ছে আমাদের তাদের কাছ থেকে ফিডব্যাক বলতে। আচ্ছা, আর এই যে গ্রামের কথা যখন এলো, এছাড়াও শহরের কথাতেও আসছি, আমি হয়তো আজকে বাড়ি থেকে অফিসে আসছি, তো সেখানে আমাকে রাস্তায় একটা বিড়াল কাটলো, ঠিক আছে, বা আমি হয়তো একটা তুমুল ঝামেলার মধ্যে ফেসে আছি, যেখানে আমি হয়তো আমার চোখ জ্বালা করেছে, আমি একটা চোখ দেখিয়ে ফেলেছি, তো সেই ঝামেলার জন্য আমার হয়তো অফিসে আসতে আজকে দেরি হয়ে গেছে। এরকম করে অনেক মানুষই প্রায়শই আর কি সমস্যার মধ্যে জড়িয়ে থাকে। তো এই মিথগুলো শুধু গ্রাম নয়, কিন্তু শহরে প্রথম দিকে যদি বলি, হ্যাঁ গ্রামের দিকে বেশি ছিল প্রচলন। এই ধারণাটাই ভুল যে গ্রামে বেশি আছে শহরে নেই, এটা আমি মনে করি না। এখন আরো বেশিভাবে আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে বিজ্ঞান মঞ্চের কি মতামত রয়েছে, কি রকম চোখে দেখছে এটা? বেশ, আমি একটা পরিষ্কার প্রথম কথা বলি, আপনি যে বিষয়টা বলতে চাইছেন মূলত কুসংস্কার, সংস্কার, এই সমস্ত বিষয়গুলো, এইগুলো তো কেন, এই যে এক চোখ দেখলে ঝগড়া হবে, তাহলে এই যে কোনো একজন সে জানলো কি করে? প্রথম প্রশ্ন, সে জানলো কি করে? সে কাউরি কাছ থেকে জেনেছে। তাহলে আমাদের সমাজে কিছু প্রচলিত রীতিনীতি আছে, সেই প্রচলিত রীতিনীতিগুলিকে ছোট থেকেই প্রথমে পরিবার, মানে বাবা মা, তারপরে সমাজের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে গ্রহণ করলো। এই গ্রহণ করার সময় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রশ্ন না করেই সে গ্রহণ করছে। এখন প্রশ্ন না করেই গ্রহণ করছে যখন, এখন সংস্কার কোনটা কুসংস্কার, কোনটা সুসংস্কার, এই নিয়ে কিন্তু মতভেদ বিভিন্ন মানুষের কাছে রয়েছে, বিভিন্ন মানুষের মধ্যে। এমনকি আমাদের র্যাশনালিস্ট যারা যুক্তিবাদী বিজ্ঞান কর্মী কাজ করছে, তাদের মধ্যেও এই নিয়ে ডিবেট আছে। আমি বিষয়টাকে এইভাবে দেখি যে আমার মতে কিন্তু যা কিছু, আমি আবারও বলছি আমার মতে এটা, যা কিছু যুক্তি না দিয়ে গ্রহণ করা হচ্ছে, কারণ না খুঁজেই গ্রহণ করছি, সরাসরি মেনে নিচ্ছি, প্রচলিত ব্যবস্থায় আছে বলে মেনে নিচ্ছি, সমাজের চাপে মেনে নিচ্ছি, এই ধরনের প্রত্যেকটা ঘটনাই কিন্তু কুসংস্কার। আমি সমস্ত রকম বলছি। আমি যদি সেটাকে প্রশ্ন না করে গ্রহণ করি, আমি যদি যুক্তি যাচাই না করে গ্রহণ করি, মেনে নিই, তাহলেই সেটা কুসংস্কার। এখন অনেকের মতে, আমি বললাম যে অনেকের মতে এটা দ্বিমত হবেন, যে তারা বলে, অনেকে এই ব্যাখ্যাও দেন, বিভিন্ন র্যাশনালিস্টরা, যারা বলেন যে যদি কোনো সংস্কার দেখা যায়
ব্যক্তি বা সমাজের ক্ষতি করছে, সে ক্ষতিটা অবশ্যই শারীরিক, মানসিক, সেগুলোকে আমরা কুসংস্কার বলবো। আর যেগুলো খুব একটা ক্ষতি করছে না, প্রাণহানির ঘটনা ঘটছে না, রীতি রেওয়াজের মতন চলছে, সেগুলোকে সুসংস্কার হিসেবে চালিয়ে দেওয়া যাক। এই যে তফাৎটা একটা সূক্ষ্ম একটা তফাৎ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার উদাহরণটা দিয়েই বলি, যে এক চোখ দেখে আমি মানছি, এক চোখ দেখলাম আমার ঝগড়া হবে, এটা আমার বিশ্বাস। এই যে বললাম বিশ্বাস যুক্তি আর তফাৎ, মূলত এই কুসংস্কারের পরে আমি অন্ধবিশ্বাস আসবে। অন্ধবিশ্বাস তো অবশ্য অন্ধবিশ্বাস বিষয়টা আলাদা। কুসংস্কার মূলত বিশ্বাস থেকে, এই যে বলে মেনে নিয়েছি ছোট থেকে, বাবা বলেছে এটা করো না, মা বলেছে এটা করো, এখানে মাথা নামাও, এভাবে এই করো। তাহলে ওই এক চোখ দেখলে ঝগড়া হলো, আমি এক চোখ দেখেছি ঝগড়া হবে, এটা আমার মানে মনের দুর্বলতা, আমার মনে হয়েছে ঝগড়া হয়েও গেল কোনো একটা কারণে, অন্য কারণে, ঠিক আছে। তাহলে এইখানে এটাকে কুসংস্কার অতটা বলছি আমরা, এখানে তো অতটা বলা যাবে না, এটা মোটামুটি একটা কুসংস্কার, ছোটোখাটো একটা কুসংস্কার বললাম। আবার দেখা যাচ্ছে এই ঘটনাটাই, আমি দুবরাজপুরে একটি গ্রামে গিয়েছিলাম, সেইখানে কীরকম ধরনের ঘটনা ঘটলো, প্রাণহানির মতন ঘটনা, মানে মারতে একজন মূলত ভারতবর্ষের মূল নিবাসী যাদেরকে বলা হয় আদিবাসী সম্প্রদায়, তাদের মধ্যে ঘটনাটা ঘটেছে। তারা একটি বয়স্ক ভদ্রমহিলা, সে সকালবেলায় প্রতিদিন ওই দাঁত মাজতে গ্রামটা ঘোরে, বয়স্ক ভদ্রমহিলা। এবার স্বভাবতই চোখ কচলাবে এই ঘুম থেকে উঠেতে, তো বোঝানোর কিছু নেই। একটি পরিবারের একটি বাচ্চা ছেলে মারা গেল, বলল ডাইনি, ঘোষণা করলো। গ্রামের একটা গোটাই বসেছে, বিজ্ঞান মঞ্চ গেছে, দীর্ঘদিন তার আগে 2-3 বার খুব হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা প্রশাসনের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে গোটা ঘটনাটা তাকে বলতে বলা হলো না, যে বলুন আপনাদের কী হয়েছে, একজন মহিলাকে তো এইভাবে করে দেওয়া যায় না, পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসনও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তারাও কিন্তু খুব সতর্কতার সঙ্গে এই কাজকর্মগুলো করেন, তাদের ভূমিকাও খুব সতর্কতার সঙ্গেই দেখেছি আমাদের অভিজ্ঞতার মাধ্যমে। এবার শেষে যখন গোটা ব্যাপারটা দেখানো হচ্ছে, শেষে কারণটাই উঠে এলো না, তাহলে একটা চোখ দেখানোর ফলে একজনের জীবন চলে যাচ্ছে, এই ধারণাটা বশবর্তীটা তাহলে অজ্ঞানতা। এই অজ্ঞানতা নাকি শুধুমাত্র ওই অংশেই মানুষের মধ্যে আছে, গ্রামের মধ্যে আছে না, শহরেও আছে। আগে একটা সময় অবধি এই জনবিজ্ঞান আন্দোলনের বিভিন্ন ধারায় কাজকর্ম করার ফলে কিছুটা যুক্তিবোধ গড়ে উঠেছিল, কিন্তু আমি বর্তমান সময়ে কাজকর্ম করতে গিয়ে দেখছি আবার এই সমস্ত ঘটনা বাড়ছে। বীরভূমে তো দেখলেন আমোদপুরে ডাইনি ঘটনা, মারা গেল। পাড়ুইয়ে বেশ কয়েক বছর আগে, আমি এক্সাক্ট সালটা মনে করতে পারছি না, 10টা আঙুল কেটে দিয়েছে বৃদ্ধ বাবার, ছেলেকে দিয়ে বাবার আঙুল কাটানো হয়েছে। শুধুমাত্র অন্ধবিশ্বাস, কুসংস্কার এমনটা নয়, এগুলো টিকিয়ে রাখার পেছনে ওই যে বললাম সমাজের স্বার্থান্বেষী মানুষের স্বার্থ আছে, সমাজের স্বার্থান্বেষী মানুষের স্বার্থ আছে। কোথাও জমি নিয়ে, কোথাও হয়তো মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে বয়স্ক মহিলা, তাকে সরিয়ে দিতে হবে গ্রাম থেকে, পরিবার থেকে, জমির বিবাদ, জমির উত্তরাধিকার, সম্পত্তি, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণও থেকে থাকে, কিন্তু আমাদের অভিজ্ঞতাই এসছে। তাহলে শুধু অন্ধবিশ্বাস, কুসংস্কার, এই যে বললাম কুসংস্কার, আমি যে বিষয়টাতে ছিলাম, সব যে কুসংস্কার, আবার কিছু কুসংস্কার, কিছু সুসংস্কার। অনেকে বলেন যে কিছু জিনিস আছে যেগুলোকে, যেমন বাড়িতে বিশেষ এক ধরনের গাছ রাখলে ভালো, মঙ্গল, আমি উল্লেখ করছি না, বিশেষ এক ধরনের গাছ রাখলে বাড়িতে মঙ্গল হবে। এখন গাছটির যদি ঔষধি গুণ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, গাছ লাগানো যেতেই পারে, সুসংস্কার হিসেবে দেখতে পারি। কিন্তু ওই গাছটির সঙ্গে যদি ধর্মীয় কোনো বাতাবরণকে যুক্ত করে দেওয়া যায়, তার জন্য এই টিকিয়ে রাখতে হয়, তাহলে এটাকে সুসংস্কার আপনি বলবেন কি করে? একটা তো উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে এটাকে। তাই আমি বলছি, যা কিছু যদি প্রশ্নাতীতভাবে যুক্তি গ্রহণ না করে, যুক্তি দিয়ে না ভেবে, যাচাই না করে যা কিছু আমরা রীতিনীতি যদি পালন করি, সেটাই কুসংস্কার আমার মতে। এটাই হচ্ছে আমার মতে কুসংস্কারের বিষয়। আমি এখানে আরও একটা কথা যোগ করব, এটা আমার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। এই যে বিভিন্ন আমরা মতবাদে বিশ্বাস করি, ধর্মীয় মতবাদে বিশ্বাস করি, আমার মতে এটাও একটা কুসংস্কার, অন্য কিছুই না। আদিম কুসংস্কার পৃথিবী, এখানে বিশ্বাসে, এখানে যুক্তির কোনো বোধ নেই।
অনেকে যুক্তি দিতে পারেন যে আমার মানসিক শক্তি পাচ্ছি, আমি এটাকে কুসংস্কার, আমি এই হিসেবে বললাম যে কুসংস্কার যদি বলা হয় সেই হিসেবে কুসংস্কার, অনেকে বলতে পারেন না এটা মানতেই পারি। সেই মানা নিয়ে আমাদের বিজ্ঞান মঞ্চ অথবা কোনো আপত্তি নেই, সেটা মানুষ কি মানবেন না মানবেন সেটা নয়। কিন্তু যদি দেখা যায় কোনো সংস্কার যদি মানুষের ক্ষতি করছে, সমষ্টির ক্ষতি করছে, আমরা সরাসরি সেইখানে কিন্তু বিরোধিতা করি। আমরা বিরোধিতা করি, মানুষকে বোঝাই এই কুসংস্কার। এইভাবেই তো একটা দিন ভারতবর্ষের সতীদাহর মতন প্রথা বিলুপ্ত হয়েছে। রাজা রামমোহন রায়, সেই সময় তো ওটা সমাজে প্রচলিত প্রথা ছিল, কুপ্রথা ছিল, কুসংস্কার থেকে জন্ম হয়েছে। সেখানেও কিন্তু বলা হতো না কি না, যদি সেই স্বামীর সঙ্গে তুমি চিতায় পুড়ে যাও তাহলে তোমার পুণ্য হবে, ধর্মীয় একটা বিষয় ছিল। তাহলে সেইটা তো আমাদের ভেঙে আসতে পেরেছি আমরা। তাহলে এইটা আমাদের আজকের ঘটনা নয়, এটা অনেক দিন ধরে বাংলায় আছে। রাজা রামমোহন রায় করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন, অক্ষয় কুমার দত্তরা করেছেন। আমরা সেই ধারাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি মাত্র, এই হচ্ছে বিষয়। যারা এই সমাজে অন্ধকার দূরীকরণে আমরা যাদের প্রধান মানুষ হিসেবে রাখতে চাইবো, এই যে পরবর্তী জেনারেশন, নেক্সট যে জেনারেশন রয়েছে, তাদের হাতে অনেক কিছু ডিপেন্ড করে থাকে আমাদের ভবিষ্যতের কথা। প্রচুর অনেক কথাবার্তা এমনও রয়েছে যেগুলো হয়তো আমরা এখনও অবধি তাকিয়ে রয়েছি সেই ভবিষ্যৎ প্রজন্মের দিকে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের বিজ্ঞান মঞ্চের সম্পর্কটা ঠিক কেমন? শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিজ্ঞান মঞ্চের সম্পর্ক বলতে আমরা দুটো বলি, আমাদের যে বললাম বিভিন্ন কর্মসূচির মধ্যে দুটি কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত। একটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত বিজ্ঞান অভিক্ষা। দেখবেন বিভিন্ন জায়গায় যদি কোথাও আজ থেকে 5-7 বছর, 10 বছর, 15 বছর আগে যারা বিজ্ঞান মঞ্চকে চিনতেন তারা বলতেন যে বিজ্ঞান মঞ্চ, ও আচ্ছা আমরা তো একটা পরীক্ষা দিতাম, বিজ্ঞান মঞ্চে পরীক্ষা হতো। এটা 10-15 বছর আগের কথা বলছি। বিভিন্ন জায়গাতে যখন কাজ করতে গেছি বলছে হ্যাঁ বিজ্ঞান মঞ্চে পরীক্ষা হতো। এই পরীক্ষাটা কি? এই পরীক্ষাটা কিন্তু আর 5টা কিন্তু মেধা অন্বেষণের পরীক্ষা নয়। এই পরীক্ষাটার মূল উদ্দেশ্য ছিল জনবিজ্ঞান চেতনাকে বাড়ানো। আমাদের পরীক্ষার কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নপত্র সেখানে এমনি এখন বর্তমানে যুক্ত হয়েছে যে স্কুল পাঠ্য বিজ্ঞান, গণিত, এই সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু বেশিরভাগ অংশটা 50%-এর কাছাকাছি অংশটা, 40% থেকে 50% অংশটা মূলত প্রশ্নগুলো থাকতো জনবিজ্ঞানকে বেশ করে। কীরকম জনবিজ্ঞানকে বেশ করে? যে প্রশ্ন থাকতো যে ধরা যাক আগে আগে আমাদের লিখিত প্রশ্ন ছিল, এখন সেটা এমসিকিউতে এসছে, যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একজন সাপে কামড়ালো, তুমি কি করবে? তাকে ওঝার কাছে নিয়ে যাবে নাকি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে? তাকে এই 4টে অপশন দেওয়া থাকলো। আমরা বোঝার চেষ্টা করতাম ছেলেটির মধ্যে কি ধরনের যুক্তিবোধ গড়ে উঠেছে। সেখানে তার উত্তর দেখে আমরা বোঝার চেষ্টা করতাম যে হ্যাঁ সে কি চাইছে, হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ওঝার কাছে। কারণ সেই সময়ে একটা সময় অবধি তো ছিল যে ওঝার কাছে যাওয়া, এখনও যাই না এমনটা নয়, যাই। তাহলে আমরা ওই ধরনের কাজটা বিজ্ঞান অভিক্ষায় করতাম। তার জন্য আমাদের বই ছিল, জনবিজ্ঞানের বই ছিল, জনবিজ্ঞান বলে একদম প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা 3টে পার্টে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এই জনবিজ্ঞান বই ছিল। সেই বইগুলোতে এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, কী ধরনের বিষয়, তারপরে এই যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা, এই সমস্ত বিষয়গুলো থাকতো। এবং স্বাস্থ্য সচেতনতা, ঠিক আছে, স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধান, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু জনবিজ্ঞানের সিলেবাস ছিল এবং সেইখান থেকে পরীক্ষা নেওয়া হতো। এটা একটা পার্ট, জনবিজ্ঞানের পরীক্ষা একটা। দ্বিতীয় যেটা, ওটা ছিল এতদিন ধরে বিজ্ঞান মঞ্চে এই ধরনের কাজকর্ম করতো আমাদের বিজ্ঞান মঞ্চ। দ্বিতীয় পার্টটা এই বিগত 5-7 বছর, 8-9 বছর ধরে, এটা 2012-14 এরকম প্রায় 10 বছরের কাছাকাছি, যেটা শুরু হলো যে স্কুলগুলোতে মাস্টারমশাইরা বিজ্ঞান পড়ান, গণিত পড়ান। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেই, গণিতের ভূমিকা আছে, আমি সেটা বলছি। কিন্তু দেখা যাচ্ছে ছেলেমেয়েরা বিজ্ঞান পড়ছে, বিজ্ঞান মনস্ক হচ্ছে না। কারণ হচ্ছে বিজ্ঞান যে পাঠদানের পদ্ধতি, সেই পাঠদানের পদ্ধতিতে কোথাও গলদ রয়েছে। এই গলদটা রয়েছে, মাস্টারমশাইরা যে পড়াচ্ছেন না তা নয়, কিন্তু মাস্টারমশাইরা চেষ্টা করছেন, কিন্তু পড়াশোনাটা পুরোটাই হয়তো চক ডাস্টার নির্ভর। অর্থাৎ একটি শিক্ষার্থী, সে মাস্টারমশাই লিখছেন আর সে দেখছেন, পড়ছেন। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন ধারায় দেখেছি যে বিজ্ঞান শিক্ষাকে আকর্ষণীয় করা এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে ওই যে বললাম যে আগ্রহ বৃদ্ধির জন্য বয়েলের সূত্র বোর্ডে লিখলাম, বয়েলের সূত্র। এবার বয়েলের সূত্র আমরা বলি না বিজ্ঞান মনস্কতার কথা, যে বইয়ে লেখা আছে বলেই বিশ্বাস করবে না। আমি যেমন ক্লাসে শ্রেণীকক্ষে বলি, শোনো পড়ানোর সময় আজকে যেটা বলবো আমি, সেটা বইয়ে লেখা আছে বলেই বিশ্বাস করে নিও না, আমি বলছি বলেও বিশ্বাস করো না। তুমি ওই বয়েলের সূত্রে নিজে পরীক্ষা করে দেখবে, পরীক্ষা করে দেখার পর যদি মনে হয় হ্যাঁ
পি ভ্যারিজ অ্যাজ 1/v, তুমি তখন সেটা লিখবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পরীক্ষা করে দেখবে, এইটাই তো যাচাই করে মানসিকতা। আমি বললাম, প্রথমেই বলেছি যাচাই করে গ্রহণ করব। স্যার বলেছেন বলেই আমি বয়েলের সূত্রটা লিখে দিলাম, বইয়ে লেখা আছে বলে লিখে দিলাম, এমনটা নয়। তাহলে স্বভাবতই বিজ্ঞান যখন এই কথা বলতে শুরু করলো, তাহলে আমরা স্কুলগুলোতে আমরা কি করছি, হাতে কলমে বিজ্ঞান ও গণিত শিক্ষার আমরা সেশন করছি। বিভিন্ন স্কুল আমাদেরকে আমন্ত্রণ জানান, যাই, বলি, বোঝাই। এখন ছেলেমেয়েরা স্বভাবতই প্রশ্ন করে যে স্যার এই জিনিসগুলো কোথায় কিনতে পাবো। আমরা তখন বলি, দেখো, কোনো জিনিস কিনতে হবে এমনটা নয়, তুমি বানাতেও পারো। এই প্রকৃতিতে যা কিছু ঘটনা ঘটছে সবগুলোই কিন্তু সেই, আমরা বিজ্ঞান বইটা কোনো রাতে কেউ ঘুমালো আর স্বপ্ন থেকে লিখে দিলাম এমনটা নয়। সে প্রকৃতি থেকে দেখেছে, পর্যবেক্ষণ করেছে, পরীক্ষা করেছে, ল্যাবরেটরিতে করেছে, তারপরে সে সিদ্ধান্ত এসেছে, তারপরে সেই সূত্র আকারে সেটা সার্বজনীন সত্য হয়েছে, সূত্রের একটা প্রতিষ্ঠা পেয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি আবার নতুন প্রমাণের সাপেক্ষে পুরনো সিদ্ধান্ত পাল্টে ফেলতে হয়, পাল্টে যাবে, বিজ্ঞান তো গতিশীল। তাহলে তোমরা কি করবে, তোমরা কম খরচায় সেই সমস্ত জিনিস বানানোর চেষ্টা করো। বিজ্ঞান মঞ্চ সেগুলো সাপ্লাই করছে, দিচ্ছে, বোঝাচ্ছে। এইভাবে হচ্ছে বিজ্ঞান মঞ্চের সঙ্গে শিক্ষালয় বা বিদ্যা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সম্পর্ক। আমরা দুটো কাজ এই মুহূর্তে করছি। শ্রেণীকক্ষে বিজ্ঞান শিক্ষাকে আরও আকর্ষণীয়, জনপ্রিয় করার জন্য একটি হাতে কলমে বিজ্ঞান শিক্ষা। আমাদের প্রাইমারি সেকশনের কথা বললাম, ম্যাজিক নয় লজিক। ছেলেমেয়েদের প্রচুর আগ্রহ, মাস্টারমশাইরাও প্রচুর আগ্রহ। আমি তো ব্যক্তিগতভাবে বীরভূমে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয়ে করেছি। এই দুটি কাজ এই মুহূর্তে বিজ্ঞান মঞ্চ গতভাবে করছে। তবুও কোথাও গিয়ে মনে হয় না এই যে স্মার্টফোন প্রত্যেকটা 8 থেকে 80 বছরের মানুষের মধ্যেই রয়েছে, সবার কাছেই রয়েছে একটা করে স্মার্টফোন। কিছু ফাঁকা সময় পেলাম, একটু মোবাইলটা ঘেঁটে নিলাম। তো এই জিনিসগুলো করার প্রভাবে ওই যে জানার চেষ্টাটা কোথাও কি দমে যাচ্ছে না, মনে হয় না আপনার? একদমই। তো এটা 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 কি কোনোভাবে বিজ্ঞান মঞ্চ হাত বাড়াচ্ছে এইদিকে? না, জানার চেষ্টা কমে যাচ্ছে। কি ধরনের? মোবাইল থেকে জানার চেষ্টা কমছে কি, নাকি চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে, এটাকে বুঝতে হবে। এখন বর্তমান সময়টাকে বলছে তথ্য বিস্ফোরণের যুগ। আপনি হাতের কাছে চাইলে হাজার রকম তথ্য পেয়ে যাবেন, হাজার রকম। একটা মোবাইলে ক্লিক করলেই আপনি যার সম্বন্ধে জানতে চাইবেন। তাহলে তথ্য পেতে কোনো অসুবিধা নেই, কিন্তু তথ্যটাকে যাচাই করবে কি করে? তাহলে তথ্য পাওয়া আর তথ্য যাচাই করা, এই প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি চিন্তা করার শক্তিটা কমে যাচ্ছে, কেননা চিন্তাটা মোবাইল থেকে যখন তথ্য পেয়ে যাচ্ছি, আমি তো আর ভাবছি না। আমি একটা অঙ্কের শিক্ষক, আমি একটা অঙ্ক, আমাকে কোনো একটা আননোন একটা অঙ্ক দিল একটা ছাত্র, আমি সঙ্গে সঙ্গে সেই অঙ্কটা কি করলাম, একটা ChatGPT দিয়ে করে নিলাম। তাহলে আমার তো চিন্তা করলাম না। বা ছেলেটিকে বললাম তুমি গুগলে সার্চ করে অঙ্কটা করে নাও। তাহলে মোবাইল, এই যে আপনি যেটা বলছেন যে বর্তমান সময়ে জানার তথ্যটা কোথাও কমছে না, জানার কোনো ঘাটতি নেই। তথ্য বিস্ফোরণের যুগ, প্রচুর তথ্য। সেই তথ্য অধিকাংশ, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মিথ্যাও, তো বেশিরভাগটা মিথ্যা। কারণ এখন তো সোশ্যাল মিডিয়াতে এত বেশি তথ্য আছে যেগুলো আমার তো মনে হয় না যাচাই করলে অধিকাংশ, মানে প্রায় 80-90%। আর এখন তো এখন তো AI এর যুগ। এটা একটা বড় সংকট। আমার নিজের ধারণা, আমার নিজের ব্যক্তি মত যেটি বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু যেমন একটা ভয়ঙ্কর কি বলবো ক্ষতিকর দিক, তেমনি এই AI যে বিষয়টা, এটা কিন্তু এই প্রযুক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার না করা যায়, AI প্রযুক্তিটাকে সঠিকভাবে ব্যবহার যদি না করতে পারা যায়, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর রকম পরিবর্তন আনতে চলেছে। এখন পরমাণু শক্তিধর দেশ পৃথিবীতে কতগুলো হয়েছে, তেমনি এআইটাকেও, তেমনি তথ্যটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করা। তবে চিন্তার প্রবণতা কমছে। এই সুসংস্কার গঠনে আমাদের পরিবার এবং বিদ্যালয়গুলোর ঠিক কি কি ভূমিকা থাকা উচিত বলে আপনার মনে হয়? না, সুসংস্কার আমি বললাম যে কোনটাকে সুসংস্কার বলবো সেটাকে ঠিক করতে হবে। আমার কাছে যেটা, আপনার কাছে যেটা সুসংস্কার, সেটা আমার কাছে কুসংস্কার মনে হতে পারে। আপনি ধরুন এই কালী পুজোর আগে, আমি উদাহরণ দিয়েই বলছি আপনাকে, এই মানুষ ঝাঁটা কিনলো। আমি যখন যদি বলতে যাই ঝাঁটা কেনাটা কুসংস্কার, মানুষ নাও মানতে পারে।
মানুষ বলতো এটা আমার কাছে সুসংস্কার, আমার মঙ্গল নিয়ে আসছে বাড়িতে, আমি মনে করছি। কিন্তু বেসিক্যালি এটা তো এটা যদি লজিক্যালি ভাবেন, বেসিক্যালি এটার মধ্যে কোনো বেস নেই, কোনো বৈজ্ঞানিক সারবত্তা নেই। এখন সুসংস্কার, কিছু সংস্কৃতি বিভিন্ন দেশের থাকে, রীতিনীতি, সেইগুলো মেনে চলতে হয়। আবার সেই মেনে চলার মধ্যে আমি ধরুন বললাম যে স্কুলে বিদ্যালয়ে শেখানো হলো, পরিবারেও শেখানো হচ্ছে, দেখো বয়স্কদের সবসময় সম্মান করতে হয়, এটা তো সুসংস্কার। সেই সম্মানের প্রদর্শন হতে পারে পায়ে হাত দিয়ে প্রণাম করা। সেই সম্মানের প্রদর্শন করার আরেকটা উপায় হচ্ছে নমস্কার করবে মাস্টারমশাইদেরকে। ঠিক আছে, ভালো, সুসংস্কার। আপেক্ষিকভাবে এবার আমি বলি, একজন মাস্টারমশাইকে, তাহলে আমি প্রথম থেকে ধরে নিলাম মাস্টারমশাই মানে উনি সঠিক কথা বলছেন, তাহলে মাস্টারমশাই মানে গুরুজন, বাবা মা সঠিক কথাই বলছেন, পরিবারের বড় সঠিক কথাই বলছেন, সুসংস্কার হিসেবে ধরছেন। আমি বলেছি প্রথমেই আপনার কাছে এটা সুসংস্কার বলে মনে হচ্ছে। কিন্তু কি দেখছি সমাজে আজকে, আমাদের রামপুরহাটের ঘটনাটা কি ঘটলো, সে তো মাস্টারমশাই ছিলেন, তাকে তো বাড়ি থেকে বলা হয়েছিল ওই ছাত্রীটিকে, মাস্টারমশাই মানেই ভগবান, মাস্টারমশাই মানে তাকে, তো সেই মাস্টারমশাই, তাহলে এরপরে আপনি কি এই কথাটার মধ্যে কোনো, এবার আপনি বলেন বিক্ষিপ্ত ঘটনা কোনো ধারণা তৈরি করতে পারেন, এটাও হয়তো বলতে পারেন, কিন্তু এই ধারণাটাও তো তাহলে ভুল যে বড় গুরুজন মানেই সে সঠিক, তার মানে বড়জন গুরুজনদেরকে তুমি সম্মান করবে, এটা সুসংস্কার, এই ধারণা কোথাও হুচট খাচ্ছে। তো কিছু সুসংস্কার অবশ্যই প্রয়োজন আছে, সেগুলো রীতিনীতির মধ্যে আমি বিস্তারিত যাচ্ছি না সেই জায়গায়, কিন্তু এটা মানে আমি বলছি এই সুসংস্কার কুসংস্কার কিন্তু আপেক্ষিক। আমি মূল যে বিষয়টা বলতে চাইছি বোঝাতে পারলাম তো, যে এটা আপেক্ষিক। বিদ্যালয়ের ভূমিকা তো অবশ্যই আছে, বিদ্যালয়ে সবসময় ক্লাসের মধ্যে আমরা বলি শৃঙ্খলা বজায় রাখো, এটা তো সুসংস্কার। আমি আসবো, বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসবে, তারা যথারীতি প্রথমে তাদের জাতীয় সঙ্গীত গাইবে, এটা তো আমাদের সংবিধানের কথা, এটা তো সংস্কারের বিষয় নয়, এটা তো নিয়ম নীতির মধ্যে পড়ে। তারপরে শ্রেণীকক্ষে যাবে, মাস্টারমশাই ক্লাসে আসবে, ডিস্টার্ব করবে না, এই সমস্ত জিনিসগুলো শেখাচ্ছি, এগুলো সুসংস্কার, এই ধরনের সংস্কার। কিন্তু সমস্ত সুসংস্কার তার মানে এই যে ওই যে আমি বারবার একটা বলতে চাইছি, সংস্কার, সুসংস্কার, কুসংস্কারে এর মধ্যে পার্থক্য খোঁজা অত্যন্ত কঠিন কাজ। বিদ্যালয়ের ভূমিকা আছে, পরিবারের ভূমিকা আছে, এই হচ্ছে বিষয়। আমরা হয়তো আধুনিকতার একদম চরম পর্যায়ে রয়েছি প্রত্যেকটা মানুষ, আমাদের মানব জাতি। তো এই আধুনিকতার যুগেও আমরা প্রচুর কুসংস্কার দেখতে পাচ্ছি। তো এর পেছনে কি কারণ রয়েছে বলে আপনার মনে হয়, আমাদের বিজ্ঞান মঞ্চের মনে হয়? না, কুসংস্কারের উৎস তাহলে খুঁজতে হবে। মূলত এই কুসংস্কারগুলো তৈরি হলো কি করে? কিছু রীতিনীতি, ওই যে বললাম, একটা হচ্ছে অজ্ঞতা থেকে তৈরি হয়েছে, অজ্ঞানতা থেকে তৈরি হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে স্বার্থান্বেষী মানুষের স্বার্থান্বেষী মানুষ বলতে আমরা সমাজের সেই সময়ের যারা নিয়ন্ত্রকের ভূমিকা নিত, তারা কিছু রীতিনীতি তৈরি করেছে। এই রীতিনীতি তৈরি করার পেছনে উদ্দেশ্য ছিল, অবশ্যই উদ্দেশ্য ছিল, সেগুলো যে ভালো উদ্দেশ্য ছিল সেমনটা নয়। এই যে বিষয়টা কি বললেন আরেকবার প্রশ্নটা? আমরা তো এই যে আধুনিকতার চরম পর্যায়ে রয়েছি, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এখনো কুসংস্কার জন্ম নিচ্ছে। হ্যাঁ, কুসংস্কার যে মানুষের অজ্ঞতা, যেটা বলছিলাম, মানুষের অজ্ঞতা রয়েছে, মানুষ এখনো সঠিকভাবে সব বিষয়ে জানে না, জানা সম্ভবও নয়, মানুষ জানছে। এই যে বললাম একটা বিষয়, মানুষ তো জন্মে জন্মে রেশনাল থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে কমে যায় রেশনালিটি, আস্তে আস্তে আবার সে নিজেকে পড়াশোনা করে, এই করে। তা জানার তো বিজ্ঞান তো চূড়ান্ত এখন কিছু বলে দেয়নি, অনেক কিছু ব্যাখ্যা মানুষ দিতে পারে না এখনো, মানে বিজ্ঞানীরা বলছি, দেওয়া সম্ভব নয়। প্রতিনিয়ত নতুন জানছে। আজ থেকে 500 বছর আগে কি জানতাম আমরা? এত কিছু জানতাম না। চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, মানুষ মারা যেত, জল পড়া খেত, তেল পড়া নিত। তো তাহলে এখনো নতুন কুসংস্কার তৈরি হচ্ছে, নতুন কুসংস্কার তৈরি হচ্ছে বিজ্ঞানকে ব্যবহার করে। কিরকম? যখন দেখা যাচ্ছে এই নিউজ চ্যানেলগুলো, যেমন টিভি চ্যানেলগুলোতে জ্যোতিষীরা তারা কম্পিটিটিভে বলে দিচ্ছে যে আপনার ভাগ্য এই হেনা তেনা তেনা, তারা তো সবাই ভাবছে এটা তো বিজ্ঞানসম্মত হয়ে বলছে, জ্যোতিষ তো বিজ্ঞান প্রমাণিত হয়ে গেল তাহলে মানুষের কাছে। কিন্তু জ্যোতিষ তো পুরোপুরি এটা অবৈজ্ঞানিক, তার বহু পরীক্ষা আছে, তার বহু রিসার্চ আছে, প্রমাণ করে দেওয়া যায়। একটা খুব সামান্য উদাহরণ, একটা পাথর দিয়ে একটা ছেলে যে চাকরি পেয়েছে বলে প্রমাণ করে, আমি সেই পাথরটা 10 জনকে দেবো। বিজ্ঞানের যে বৈশিষ্ট্য, যাচাই, বারংবার যাচাই,
প্রত্যক্ষভাবে যাচাই করতে বলছে, সর্বব্যাপী যাচাই করবো। আমি দেখলাম 10 জনকে দিলাম, 10 জনই চাকরি পেলো, আমি বলবো 100 জনের মধ্যে দিই। তাহলে এই যে কুসংস্কার জন্ম নিচ্ছে, সেটা কিন্তু আধুনিক বিজ্ঞানকে সহায়তা নিয়েই নতুন নতুন কুসংস্কার তৈরি হচ্ছে। কুসংস্কার তৈরি হওয়ার আরেকটা মানুষের ভয় কাজ করে, এটা করে ফেলি আমার মধ্যে, না না ঠিক আছে এটা করে নিলে যদি আমার কোনো অসুবিধা না হয় করে নিই। ওই যে বললেন যে রাস্তা দিয়ে আসছিলাম, ঝগড়া হয়ে গেল, এক চোখ দেখলো, আর ভয়ে ভয়ে থাকার ফলে হয়তো মানসিকভাবে পরিবর্তন ঘটলো, বাড়িতে সেখানে গিয়ে ঝগড়া হয়েই গেল ফাইনালি। তাহলে কোথাও একটা ভয় কাজ করছে, আর কাকতালীয়ভাবে কিছু ঘটনা মিলে গেল, তাহলে তো আর ওই কাকতালীয়ভাবে যদি কিছু ঘটনা মিলে যায় তখন তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কারণেই হয়েছে। আধুনিক এই কুসংস্কারকে নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ, কারণ হচ্ছে কুসংস্কারগুলোর সঙ্গে আরও একটা বিষয় যুক্ত আছে, ধর্মীয় বিশ্বাস। এই ধর্মীয় বিশ্বাসটা টিকিয়ে রাখছে কুসংস্কারগুলোকে। ধর্মীয় বলতে সমস্ত ধর্মের বলছি আমি, পার্টিকুলার কোনো বিষয়, কোনো পার্টিকুলার ধর্মের কথা বলছি না, সমস্ত ধর্মগুলোই কুসংস্কারগুলো টিকিয়ে রেখেছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই জন্য নতুন নতুন কুসংস্কার তৈরি হচ্ছে। আমাদের ঝাড়খণ্ডে আলুদোহার ঘটনা, সেখানে দেখা গেল একজন সম্ভবত খ্রিস্টান সম্প্রদায়ের কোনো হবে হয়তো, তিনি বললেন এখানে এলে সুগার প্রেশারের রোগ সব সেরে যাচ্ছে। বীরভূম জেলায় কি দেখলাম, গ্রামগঞ্জে থেকে একদম গাড়ি ভাড়া করে একটা ট্যুরিস্ট স্পট হিসাবে মতন একটা ব্যবসায়িক স্বার্থে, এবার প্রথমে শুরু হলো একটা গ্রাম দিয়ে, তারপরে দেখলো একটা ভালো ব্যবসা, বিভিন্ন গ্রামে প্রচার হতে শুরু করে দিল। কি শুরু হলো, একটা নতুন কুসংস্কার এলো তো আমাদের এখানে, বীরভূম জেলাতে ছিল না। তারা গ্রামে গ্রামে একটা ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে গেল, যে একসঙ্গে যদি 15 জন 30 জন লোককে নিয়ে যেতে পারি, আমার গাড়ি ভাড়া হানাতে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি, ব্যবসায়িক স্বার্থ, হ্যাঁ ওইখানে গেলে ভালো হয়ে যাচ্ছে, অমুক হয়েছে তমুক হচ্ছে, খুব করছে। মানে কি দেখলাম আমরা বিজ্ঞান মঞ্চ যখন বললো, বিভিন্ন স্বাস্থ্য বিভাগ থেকে বলছিল আপনারা কিছু নিয়ে প্রচার করুন, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চেয়েছে। আমরা বললাম ঠিক আছে, মানুষ যাচ্ছে, মানুষকে আমরা আটকাতে পারবো না। 3 মাস পরে তারা আপনাদের যখন সুস্বাস্থ্য কেন্দ্রে যাবে, রেজাল্ট দেখবে। কি রেজাল্ট দেখলো, প্রেশার সুগারের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, জল পোড়া তেল পোড়া নিল, প্রেশার সুগার হাই, আমরা মানুষ এবার বুঝতে পেরেছে, এখন দেখুন বন্ধ হয়ে গেল। তাহলে নতুন কুসংস্কার জন্ম নেবে, মানুষ নিজের উপলব্ধি করবে জীবন অভিজ্ঞতা দিয়ে, আর সেখানে আমাদের কাজ হলো মানুষকে সেই উপলব্ধি করানোর ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করা। দেখুন এটা করেন না, এই অভিজ্ঞতা হয়েছে, আগে এই ঘটনা ঘটেছে, এটাই তো নতুন কুসংস্কার জন্ম তো নেবেই। আধুনিক মানে বিজ্ঞান এগিয়ে গেছে মানে কুসংস্কার পিছিয়ে যাবে, কুসংস্কার একবারে শেষ হয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর এই অন্ধবিশ্বাস নিয়ে আপনি কি ভাবেন? অন্ধবিশ্বাসটা হচ্ছে এই কুসংস্কার। দেখুন আপনাকে আমি আজকে বললাম, দেখুন এক চোখ দেখে এর কিছু হয় না, আপনি বললেন যে স্যার বললেন, আপনিও 2-3টে ঘটনা তারপরে দেখলেন যে না সত্যি এক চোখ দেখালাম, আমি দেখাই তো সবাইকে এক চোখ দেখাবো, ঝগড়া হলো না, আপনি সিদ্ধান্তটা পাল্টে ফেললেন যে না, এক চোখ দেখালে আপনার চেতনায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে কারণ নিয়ে আপনি বিচার করলেন এবং আপনার ধারণা পাল্টে দিলেন। যদি আপনি পাল্টে দিলেন তাহলে ওটা আপনার কাছে কুসংস্কার ছিল, আপনি যদি পাল্টানলেন না তাহলে সেটা আপনার অন্ধবিশ্বাস। যদি আপনি না পাল্টান তাহলেই সেটা আপনার অন্ধবিশ্বাস। তার মানে কুসংস্কার যদি নতুন তথ্য প্রমাণের সাপেক্ষে, যুক্তির সাপেক্ষে যদি পাল্টে দেওয়া যায়, পাল্টে ফেলে, তাহলে সেটা কুসংস্কারে থাকলো। আর না আমি মানবো না, গোড়ামি, অন্ধবিশ্বাস মানে এক ধরনের গোড়ামি, না আমি মানবো না, এটাই হচ্ছে অন্ধবিশ্বাস। ভারতবর্ষে প্রচুর অন্ধবিশ্বাস আছে, প্রচুর অন্ধবিশ্বাস আছে, একটা সময় ছিল সতীদাহ প্রথা তো একটা অন্ধবিশ্বাসই ছিল। ডাইনি প্রথা এখনো কি বিলুপ্ত করতে পেরেছি আমরা? পারিনি। আমরা তো দাবি করছি না 40 বছরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এমন কিছু করে দিয়েছে, অনেক কাজ করেছি, আবার অনেক কাজ করতেও পারিনি, এখনো তো বীরভূমে ঘটনা ঘটছে। একটি বিশেষ মুহূর্তের যদি আপনি গল্প শেয়ার করেন আমাদের সাথে, আমাদের দর্শক বন্ধুদের সাথে, এই বিজ্ঞান মঞ্চেরই একটি বিশেষ অভিজ্ঞতার কথা আপনার জীবনের, কি ধরনের অভিজ্ঞতা? সেটা মজারও হতে পারে, সেটা আপনার মনে রাখার মতন এমন কিছু একটা অভিজ্ঞতা। মনে রাখার মতন অভিজ্ঞতা বলতে আমি আমার স্কুলের একটি ঘটনা বলি তাহলে। এটা আমার কাছে বেশ মজারই বলতে এই কারণে মজার যে ছেলেগুলি 6-এ পড়ে, নতুন একটি ছাত্রী আমাদের স্কুলে ভর্তি হয়েছে, নিয়ে এবার সেই ছাত্রীটি সে যে পরিবার থেকে এসেছে গ্রামের,
বাকি ছাত্রগুলির সঙ্গে একটু ম্যাচ মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। না বাকি ছাত্রগুলো বললাম যে কি অসুবিধা তোদের এই সমস্ত, স্যার ও প্রচণ্ড কুসংস্কার মানে। ঠিক আছে তা বলে মানে ওকে সবাই মিলে মানে একদিনকে হঠাৎ করে দেখছি টিফিনে সবাই মিলে ওকে ধরে নিয়ে এসে, স্যার এই দেখুন এইটা করতে বারণ করছে, বলেছে ওর কাছ থেকে খাবার খাবি না, ও এই হ্যানা ত্যানা এই সমস্ত বলছে। বললাম যে স্যার এ তো প্রচণ্ড কুসংস্কার মানে এইগুলো করছে, এক চোখ দেখালে ঝগড়া করে এই সমস্ত এগুলো। আমি দেখ বলছি মেয়েটিকে যথারীতি ওকে সবাই মিলে নিয়ে আমি বললাম ঠিক আছে দেখ এইটা পদ্ধতি নয়, তুই একে ধরে নিয়ে চলে আসবি, নিয়ে ওকে বলবি ওর সঙ্গে কথা বলা বন্ধ করবি, এটা পদ্ধতি নয়। তোরা জানলি কি করে, তোদের তো তোরাও তো জানতিস এগুলো। স্যার আমাদের ক্লাস করেছি, জেনেছি, পড়েছি, কাজ করেছি বিজ্ঞান মঞ্চের সঙ্গে, ছোটো আমাদের যে এলাকায় কাজ করি বিজ্ঞান মঞ্চে পড়াই, স্কুলে পড়াই যে স্কুলে, তার এলাকাগুলোতে প্রচুর কাজকর্ম হয় এই সমস্ত নিয়ে। রিসেন্টলি তো আমরা চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়ানো হলো গোটা ছাত্রছাত্রী থেকে, সেগুলো আমি পরে আসছি হয়তো আলোচনাতে। আমি বললাম যে ঠিক আছে তাহলে ধরে বেঁধে আনার কি আছে, ওকে বোঝা, হ্যাঁ ওকে বোঝানোর জন্য হচ্ছে, ঠিক আছে। সে মেয়েটি আস্তে 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 ওদের সঙ্গে মানিয়ে নিতে যাচ্ছে। নিয়ে এর বেশ কিছুদিন পর ওর ছেলে মেয়েগুলো এবার 7-এ উঠবে, স্যার আপনি 7-এ ক্লাস নেবেন তো? আমি কেন, আমার যদি ক্লাস না থাকে, স্যার আপনি যদি ক্লাস না নেন তাহলে আমি কুসংস্কার মানবো। তার মানে এইটা আমার কাছে মজার লেগেছে যে সে তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছে কুসংস্কার মানাটা ঠিক নয়, ঠিক আছে, আপনি যদি ক্লাস না নেন তো আমি কুসংস্কার মানতে, মানে তার হয়তো ক্লাস করতে ভালো লেগেছে বা কিছু একটা, যে স্যার আপনি যদি ক্লাস না নেন তো আমি কুসংস্কার মানবো। মানে এই ঘটনাটা অত্যন্ত আমার কাছে খুব মজার ঘটনা। আবার আসি সেই একই কথায়, আবার আসি সেই অন্ধবিশ্বাসের কথায়। এই অন্ধবিশ্বাস আমাদের মানুষের মধ্যে সেই যুক্তিবোধকে কোথাও গিয়ে ক্ষতি করছে, এতে আপনার কি মনে হয়? যুক্তিবোধকে ক্ষতি করছে, একদম যুক্তিবোধকে ক্ষতি করছেই তো। যুক্তিবোধ আমরা কি বলছি, আমরা বলছি বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতা কি? বিজ্ঞান মনস্কতা, অন্ধবিশ্বাস জন্ম নেবেই কি করে যদি আমার মধ্যে যদি একটা মন থাকে, যে মনটা যা কিছু করব, তো আমি বললাম বিজ্ঞান মনস্কতা হচ্ছে একটা চিন্তন এবং কার্যের পদ্ধতি। যে পদ্ধতিটা কার্যটা আমার নিরূপণ করবে কিভাবে, না সেটা হবে আমরা ওই যে বললাম যাচাই করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, তার সঙ্গে যুক্তিবিদ্যা, এই সমস্ত নিয়েই আমি আমার মনটাকে এমনভাবে তৈরি করছি যেটা আমাদের একটা মন, যে মনটা কিন্তু যদি তৈরি করতে পারি প্রত্যেকের মধ্যে, তাহলে সে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হবে না, তার মুক্ত মন হবে। সে একটা যদি হয়তো একটা সমাজে বাস করতো, সে একটা কিছু মানতো, সে দেখলো এগুলো কোনো প্রয়োজনীয়তা নেই, সে পরিত্যাগ করলো। তাহলে অন্ধবিশ্বাসকে দূর করতে গেলে প্রথমে হতে হবে একটা মানুষকে র্যাশনাল হতে হবে, যুক্তিবোধ গড়ে তুলতে তার মধ্যে। আর এই যুক্তিবোধটা সে কিন্তু এটা অনুশীলনের বিষয়, একদিন হঠাৎ করে যুক্তিবোধ গড়ে উঠবে না। আমরাও তো ছোট, আমরা যারা র্যাশনালিস্ট যারা কাজকর্ম করি, আমরা তো ছোটতে অনেক কিছু পালন করেছি, মেনেছি, সমাজে থেকেছি, এই সমাজে বড় হয়েছি, সমাজটা তো এখনো সেইভাবে র্যাশনালিস্টদের যারা চাইছেন যে সমাজ চাইছে আমরা, যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সমাজ পরিচালিত হবে, সেই সমাজ তো এখনো গড়ে ওঠেনি। তারপরে তার রীতিনীতি আমরাও শিখেছি, কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে এইগুলোতে খুব একটা প্রয়োজন নেই, এর মধ্যে কোনো বৈজ্ঞানিক সারবত্তা নেই, মুক্ত মনা হতে পেরেছি বলেই আমরা অন্ধবিশ্বাসে বিশ্বাস করছি না। তাহলে যুক্তিবোধ একটা বড় ভূমিকা নিচ্ছে অন্ধবিশ্বাস দূরীকরণে। আর এই গ্রামাঞ্চলের অন্ধবিশ্বাস আর শহরাঞ্চলের যে অন্ধবিশ্বাস, দুটোই কি একই রকমের আছে নাকি ভিন্নতা রয়েছে দুটো জায়গায়? গ্রামাঞ্চলের অন্ধবিশ্বাস এবং শহরাঞ্চলে যে না, গ্রামাঞ্চলের অন্ধবিশ্বাস বলতে কি রকম ব্যাপারটা হচ্ছে, ধরুন আমরা গেলাম, বললাম ওই যে বললাম যে সাপে কাটলে ওদের কাছে যেও না গো, তোমরা, আমরা এইভাবে ওদের গ্রামের ভাষাতেই বলি আমরা, যে দেখো তোমরা এরকম করো না, ওরা নিয়ে যাবে, সব সাপে কামড়ালেও মারা যাবে এমনটা নয়, এই বিষধর সাপ, এই সমস্ত হানাতে নয়, বিস্তারিত বোঝালাম। তারপরেও যদি সে দেখা যাচ্ছে যাচ্ছে, অন্ধবিশ্বাস। শহরের লোকজন কি বলবে, সে তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুযোগ সুবিধা পায়, সে কি ওঝার কাছে যায়? সে বলবে যে গ্রামে বুঝলেন তো স্যার প্রচুর অন্ধবিশ্বাস, এখনো জন্ডিস হলে মালা পড়ছে গ্রামে। এর পেছনেও একটা কারণ আছে, কিন্তু এর পেছনে শুধুমাত্র যে গ্রামের মানুষজন শুধুমাত্র অজ্ঞানতার জন্য যে যাচ্ছে এমনটা নয়, এখানে আমাদের কথাবার্তা আছে বিজ্ঞান মঞ্চে, জনস্বাস্থ্য নিয়ে আমাদের কথাবার্তা আছে, আমি বলছি সেই সমস্ত। তাই আমি বললাম যে আচ্ছা আপনারা শহরের মানুষটা কি করছে,
শহরের মানুষটা তার ছেলের ভবিষ্যৎ জানার জন্য কোথায় যাচ্ছে? জ্যোতিষীর কাছে যাচ্ছে। তাহলে সে দুটি সুন্দর আংটি পড়ছে, সুদৃশ্য আংটি পড়ছে, যে আংটির মধ্যে তার কোনো বৈজ্ঞানিক সারবত্য নেই, যতই বোঝান না কেন। আমরা ওপেন চ্যালেঞ্জ জানাতে পারি যে যারা যত বড়ই, এখন সমস্যা হচ্ছে আমাদের মধ্যে কিছু বিজ্ঞান জানা ব্যক্তি, বিজ্ঞান মনস্ক সমস্ত, দেখুন বিজ্ঞানী মানেই যে বিজ্ঞান মনস্ক এমনটাও নয়, বিজ্ঞানী মানেই সে বিজ্ঞান মনস্ক এমনটা নয়। আমরা দেখেছি সূর্যগ্রহণের সময়, যখন সেই সালটা ঠিক মনে করতে পারছি না, 96 হবে হয়তো, সেই সূর্যগ্রহণের সময় একদল বিজ্ঞানী, মানে একসঙ্গে বিজ্ঞানীরা সূর্যগ্রহণ, আমি সালটা এক্স্যাক্টলি আমি ভুলও বলতে পারি, দেখা যাচ্ছে কিছু বিজ্ঞানী সূর্যগ্রহণ হচ্ছে খাবার খাচ্ছে, কিছু বিজ্ঞানী খাবার গ্রহণ করলেন না। তাহলে ওই যে বললাম যে যত বড়ই বিজ্ঞানীরা বলুক না কেন যে এখন বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান জানা ব্যক্তি, বিজ্ঞানী যদি বলেন যে না পাথরে বুঝলেন রত্নে রশ্মি শোষণ ক্ষমতা আছে, সূর্য থেকে আনা থেকে বিভিন্ন গ্রহের প্রভাবে রশ্মিগুলো আসছে, শোষণ করে নিচ্ছে, হ্যাঁ এটা একটা ভূমিকা আছে, যতই বলুন না কেন আপনারা বিজ্ঞান মঞ্চের লোক, আপনারা বোঝাতেই পারেন জ্যোতিষ, আমরা বলতেই পারেন জ্যোতিষ ভণ্ড, যে যত বড়, আমরা একটা স্লোগানও দিই, যাই হোক না কেন, যত বড় জ্যোতিষী তত বড় প্রতারক। তাহলে শহরের মানুষটি কি বলছে? একটা গ্রামের মানুষকে ছোট করছে, যে সে এখনো জন্ডিস হলে মালা পড়ছে। আর সে কি করছে? সে কিন্তু তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হাতে দুটি আংটি পরাচ্ছে। তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে গ্রামের মানুষটি, আমি বলবো গ্রামের মানুষটি হয়তো জন্ডিসের মালা পরলে রোগ সেরে যাবে, একটা সময় অবধি স্বাস্থ্যকেন্দ্রে সেই অতটা পর্যন্ত যাওয়া তাদের পক্ষে এটা তো বিষয় ছিল, সরাসরি চিকিৎসা কেন্দ্রে পৌঁছাবে। এখন নয়, অনেক প্রযুক্তি, এখন উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো আছে, সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, বোঝাচ্ছে, ঠিক আছে, জন্ডিস হলে মালাটা পড়ো না গো, দেখো এই সমস্ত নিয়মকানুন, ওষুধ খেতে হবে, তা বোঝাচ্ছে। হ্যাঁ, আমরা বিজ্ঞান মঞ্চ বলছি কি, দেখুন ওষুধ সব খান, মালা পড়ছেন পড়ুন, মালাটা কোনো ভূমিকা নাই, আমরা পরিষ্কার বলছি কেন নাই। এবং এই মালাটা আর একটা মালা দিন, আমি পেরেকে ঝুলিয়ে দিচ্ছি, 7 দিন পরে মালাটা বড় হয়ে যাবে। তাহলে গলাতেও বড় হচ্ছে, এখানে তাহলে পেরে করেও জন্ডিস হচ্ছে, বুঝছে না? বোঝা নয়। আর শহরের মানুষকে বলছি, দেখুন তারা যুক্তি দিচ্ছে কি, বরঞ্চ বলবো গ্রামের মানুষকে বোঝালে, তুলনামূলকভাবে প্রান্তিক অংশে মানুষ বোঝালে বোঝে, শহরের মানুষ কুযুক্তি দেয়, লজিক্যাল ফ্যালাসিতে ভোগে। তাদেরকে আমরা যখন বলি, অধিকাংশ ক্ষেত্রেই তর্ক এড়িয়ে যেতে চাই, বা তর্ক করলেই কুযুক্তি দিয়ে তর্ক করে। আমাদের আজকে ডক্টর নরেন্দ্র দাভোলকরের জন্মদিন। ডক্টর নরেন্দ্র দাভোলকর কুসংস্কার বিরোধী আন্দোলনে ভারতবর্ষের পথিকৃৎ, যাকে মৌলবাদীরা হত্যা করেছে 2013 সালে। তা নরেন্দ্র দাভোলকর, তারা, আর জয়ন্ত বিষ্ণু নার্লিকার, ভারতবর্ষের অন্যতম পদার্থবিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার আর ডক্টর নরেন্দ্র দাভোলকর, তারা পরীক্ষা করে দেখিয়ে দিয়েছিলেন যে জ্যোতিষ একটি অবৈজ্ঞানিক চিন্তা। তারা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন। সেই পরীক্ষাটা ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়। 50 জন মেধাবী ছাত্রছাত্রীর ওই যে কুষ্টি বিচার হয় না, কুষ্টি বিচার, ভারতবর্ষে জ্যোতিষী দিয়ে কুষ্টি বিচার করালেন, বলে আপনারাই দিন কুষ্টি। 50 জন মানসিকভাবে প্রতিবন্ধী বলাটা শব্দটা, যেটাকে বলা হয় আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন, ঠিক আছে, তাদের 50 জন নিয়ে মিশিয়ে দেওয়া হলো, বললো বেছে বলুন এবার আপনারাই বলুন, আপনাদের কুষ্টি তৈরি করা কুষ্টি মিশিয়ে দিচ্ছি, বলুন আপনারাই বলুন, 40টা এখানে বেছে দিচ্ছি, 70% হলে আমরা মেনে নেবো যে আপনারা এটা জ্যোতিষটা বিজ্ঞান। বিস্তারিত পরীক্ষাটা আছে, আমি খুব সংক্ষেপে বললাম। একজনও তো ভারতবর্ষে সেই সময় 2-1 জন সেটাকে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, এবং তাদের গড় দেখা যায় 20% নিচে। জ্যোতিষ বিজ্ঞান নয়, এই পরীক্ষাটা বারবার হয়েছে, নানা জায়গায় হয়েছে। জ্যোতিষ বিজ্ঞান নয়। জ্যোতিষীরা যতই দাবি করুক না কেন, কিছু মানুষ যতই দাবি করুক না কেন, কিন্তু এই গ্রামের মানুষরা বোঝে। মানুষকে বললাম তুমি এটা করো না, গ্রামের মানুষের কাছে তো পয়সা নেই। আগে আমি কি বলতাম, যে মানুষ আগে যেত ওঝার কাছে, যেত যে সহজে, এই যে আমরাই তো বিভিন্ন জায়গায় বলছি এখন যে দেখুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এভিএস রাখতেই হবে, কারণ ওই যে 100 মিনিটের মধ্যে 100 ml যে গল্প আছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকরা বলছেন, তাহলে মিনিমাম প্রথমটা দিতেই হবে, এখন রাখতে হচ্ছে। গ্রামের মানুষকে বললে মানুষ যাচ্ছে তো। শহরে মানুষ কি করছে এখন? জ্যোতিষকে আমি জ্যোতিষটাই উদাহরণ দিলাম। শহরে মানুষ তো আমি দেখলাম এই তো ঝাঁটা কিনে সবাই বাড়ি ফিরছিলেন, নুন কিনছিলেন,
এগুলো যাই হোক না, সেগুলো তাদের বিষয়, ব্যক্তিগত বিষয়, কিন্তু সমাজ গঠনে, উন্নত সমাজ গঠনে এই সমস্ত কুসংস্কারের কোনো ভূমিকা নেই, এই সমস্ত রীতিনীতির কোনো ভূমিকা নেই। এবার আসি সোশ্যাল মিডিয়ার কথা, হুম যেখানে আমরা প্রত্যেকটা মানুষই আট থেকে আসি ওই সোশ্যাল মিডিয়া থেকে বেশ ভালো কিছু জিনিসপত্রও পাচ্ছি, এর পাশাপাশি এই যে কুসংস্কারের প্রচারটা চরম চরম পরিমাণে হচ্ছে, আর দিনের বেশিরভাগ সময়টা, ফাঁকা সময়টাতেই আমরা ফোন নিয়ে বসে থাকছি। তো এটারও তো প্রভাব পড়ছে তাহলে মানুষের মধ্যে। হ্যাঁ একদম। এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা বলি, একটা সময় কুসংস্কার ছিল মানুষের মুখে মুখে প্রচারিত হতো। কোনো বইগুলোতে দেখেছেন যে এক চোখ দেখালে ঝগড়া হবে লেখা ছিল? লেখা ছিল না। তাহলে একটা মানুষের কাছ থেকে শুনে শুনে আরেকটা মানুষ হয়েছে, চলেছে। এবার ধরুন কোনো মতে এই প্রক্রিয়াটা থামিয়ে দিতে পারলাম আমরা, আমি তাহলে এই কুসংস্কারটা মিটে যাবে একটা দিন। আমি না দেখা এটা প্রচার করো না, এটা মুখে মুখে প্রচার হতো। এখন প্রচারটা কিসে হচ্ছে? ডিজিটালি হচ্ছে। এটা সম্ভব আটকানো? সম্ভব নয়। কি দেখলাম আমরা কিছুদিন আগে? চন্দ্রগ্রহণ হলো, একটা মানে মহাজাগতিক ঘটনা। আমি তো 5-এর ছেলে মেয়েদের বলেছিলাম, শোন এই দেখ, এত সব পরীক্ষাগুলো আমি এগুলো দেখাতে পারছি ক্লাসে, কিন্তু এবার যে পরীক্ষাটা, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমাকে আর দেখাতে হবে না, দারুণ একটা ঘটনা, তোদের একটা সময়ের সঙ্গে মিলে গেছে, পুরো আকাশ থেকে দেখতে পাবি। চন্দ্রগ্রহণের আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমাদের ইউটিউব, আপনি দেখুন কি দেখতে পাচ্ছেন। গ্রহণের সময় এটা করবেন না, গ্রহণের সময় এটা করবেন না, গর্ভবতী মহিলারা এক জায়গায় বসে থাকবেন, নানা রকম, যার কোনো, ওই যে বললাম, কোনো সারবত্তা নেই, বৈজ্ঞানিক সারবত্তা নেই, আমরা সেগুলোকে শেয়ার করছি, হু করে শেয়ার করছি। মানে আমরা বরঞ্চ এখন দেখছি আমাদের মধ্যে একটা প্রবণতা হয়েছে, যা কিছু ক্ষতিকর, মানে অদ্ভুত আমরা একটা মানসিকতা তৈরি হচ্ছে, কিন্তু এখন আমি নিজেও দেখছি, যা কিছু ক্ষতিকর সেইগুলোকে মানুষের মধ্যে ভয় ধরাও, আমিও শরীর দিয়ে দিচ্ছি। কিন্তু এখন একটা বিজ্ঞানের বার্তা, এই যে পিছিয়ে পড়ছি না মাঝে মাঝে আমরা, এই তো অসম লড়াই, একদিকে আমরা গুটি কয়েক কিছু বিজ্ঞান কর্মী, আর একদিকে একটা মানে হিউজ পরিমাণ মধ্যখানে সাধারণ মানুষ, একদিকে স্বার্থান্বেষী মানুষ যারা এটা টিকিয়ে রাখতে চাইছে, সেখানে রাষ্ট্রের কিছু ভূমিকা আছে, মধ্যখানে সাধারণ মানুষ, আর আমরা এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছি। তাহলে সরাসরি লড়াই তাদের মধ্যে। মানুষকে বলছি, আমাদের বিজ্ঞান মঞ্চের স্ট্যান্ড পয়েন্টে এটাই, আমরা মানুষকে বলবো, বোঝাবো, বাধ্য করব না। বলবো, বোঝাবো, বাধ্য করব না। আর অনেক রেশনালিস্ট সংগঠন আছে, তারা তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তারা না, তাদের মতে হচ্ছে না এটাকে বাধ্যই করতে হবে এক প্রকার। আমরা সেই জায়গাতে নেই, আমরা আমাদের পরিষ্কার অবস্থান। এবার যেটা বলছিলাম, যে সোশ্যাল মিডিয়াতে হু করে ছড়াচ্ছে, কিন্তু বিজ্ঞানের বার্তা কতজন দেখবে, কতজন শুনবে, কতক্ষণ ধরে শুনছে, ভিউজগুলো দেখুন। বিজ্ঞানের বার্তা দিচ্ছে একটা অংশ থেকে, আর এইগুলো দিচ্ছে কত, একাধিক অংশ থেকে, তাদের ব্যাখ্যা একাধিক রকম। মূল লোক সেই অন্ধবিশ্বাস, তারাও জানে না কি প্রচার করছে, তারাও যে প্রচার করতে হয় করছে, ওই যে বললাম একটা উদ্দেশ্য থেকেই করছে, এবার এগুলো প্রমোট করা। এবার এইখানেই ভূমিকা আসছে রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের এটা ভূমিকা থাকে, সেই রাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা করা যেতেই পারে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কুসংস্কার অতি দ্রুত আকারে ছড়াচ্ছে। তারপরে আমি আরো একটা উদাহরণ বলবো, গণমাধ্যমে একটা বড় ভূমিকা আছে, সামাজিক মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমে। কিছুদিন আগে দুবরাজপুরে একটি ঘটনা ঘটল, একটি মূর্তির চোখের পাতা নাকি ফুলে গেছে, এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পোর্টালগুলো যেভাবে খবর করলো, তাতে তো অলৌকিকতাকে প্রশ্রয় দেওয়া হলো। আমি তো ব্যক্তিগতভাবে তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি, দেখুন আপনারা বিজ্ঞানের কথা প্রচার করেন না, বীরভূম জেলায় সাংবাদিক যারা আছেন, গণমাধ্যমে যারা কর্মী আছেন, তারা বিজ্ঞান মঞ্চের কথা প্রচুরভাবে, রিসেন্টলি 5-6 বছর ধরে দারুণভাবে প্রচার করেন। এটা আমরা বলার পরে থেকেই এটা হয়েছে, যে আপনারা বিজ্ঞানের অন্তত কথাবার্তা বলুন, বিজ্ঞানের প্রচার করুন, গণমাধ্যমে তার ভূমিকা থাকে বিজ্ঞানের প্রচারে জায়গাতে। কিন্তু দেখলাম কি, বিশেষ করে কিছু নিউজ পোর্টাল, এমনকি তারা তড়িঘড়ি কিছু নিউজ পোর্টাল আবার পরবর্তী খবরটা করলো কিন্তু একদম বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে। তার মানে কি, তাহলে
আমি যেটা বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়াতে নিউজ পোর্টাল গণমাধ্যম সামগ্রিকভাবেই যদি এটাকে একভাবে যদি বিজ্ঞান মনস্কতার প্রচার করা যায়, তাহলে এই কুসংস্কারটা মিটিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে কোথাও ঘাটতি রয়েছে। আমাদের এই যে অন্ধবিশ্বাসগুলো প্রতিরোধ করতে আমাদের বিদ্যালয়, আমাদের সমাজ ঠিক কী কী কর্তব্য রয়েছে এদের? বিদ্যালয়ের কর্তব্য শ্রেণীকক্ষে বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র ক্লাসে বিজ্ঞান শিক্ষা নয়, বিভিন্ন ধরনের বিজ্ঞানের সেমিনার, বিজ্ঞানের মডেল প্রতিযোগিতা, প্রতিযোগিতা কথাটা বললাম ঠিকই, কিন্তু প্রতিযোগিতা বিষয়টা করতে হয় করা, কিন্তু বিজ্ঞানের উৎসাহ বৃদ্ধির জন্য বিদ্যালয়ের তো ভূমিকা রয়েছে। সেখানে বিজ্ঞান চেতনার কথাবার্তা বলতে হবে। কিন্তু মানে আমি একটা মডেল কম্পিটিশনে মডেলের বিষয়বস্তু নিয়ে রাখলাম, আমি বলি বিজ্ঞান একটা প্রক্রিয়া, বারবার করে বলি বিজ্ঞান কোনো বিষয় নয়, বিজ্ঞান একটা প্রক্রিয়া। প্রক্রিয়া বলছি কেন, বিজ্ঞান কোনো বিষয় নয় কেন না, বিজ্ঞান হলো জ্ঞান আরোহণের প্রক্রিয়া। তাহলে সেক্ষেত্রে সেই হিসেবে দেখতে গেলে ইতিহাস ভূগোল এগুলো বিজ্ঞান। আমি যে জ্ঞানটা আরোহণ করব, সেই জ্ঞানটা প্রক্রিয়াটা কতগুলো বিশেষ বৈশিষ্ট্য মেনে হবে। আমি জ্ঞানটা গ্রহণ করলাম, যুক্তি দিলাম, যাচাই করলাম, তারপরে সেটাকে আমি চূড়ান্ত আকারে নিলাম। তাহলে শুধুমাত্র আমি মডেল কম্পিটিশন বিষয়টাকে রাখার পাশাপাশি বিজ্ঞানের সেমিনার করতে হবে। তারপরে এই সমস্ত বিষয়গুলোকে দেখানো যে দেখো কি ধরনের কুসংস্কার, সরাসরি কুসংস্কার তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, যুক্তিবোধ গড়ে তুলতে হবে। এটা তো বিজ্ঞানের একটা ভূমিকা, বিদ্যালয়গুলোর ভূমিকা। সমাজেরও ভূমিকা আপনি জানতে চাইলেন, সমাজের ভূমিকা। এই সমাজের ভূমিকাতে আমি একটা উদাহরণ দিই। আমরা ওই মাঝিগ্রাম এলাকায় বিগত 2022 সালে প্রথম আমরা একটা মেলা করি। সেই মেলাটার নাম ছিল কিন্তু বিজ্ঞান সংস্কৃতি উৎসব। বিজ্ঞান সংস্কৃতি, সায়েন্টিফিক কালচার যে কথাটা বলছি, অর্থাৎ এই যে আবার সেই একই কথা, যুক্তিবোধ গড়ে তুলতেব। সেই গ্রাম মেলাটা মূলত কিন্তু বিজ্ঞান মেলা বলতে এতদিন আমরা কি দেখতাম, দেখতাম যে বিভিন্ন স্কুলে বিজ্ঞান মেলা হচ্ছে, সায়েন্সে মডেল প্রতিযোগিতা হয়েছে, আর তার সঙ্গে কিছু সেমিনার। কিন্তু না, এই মেলাটা গ্রামের মানুষরা পরিচালনা করবে। আমরা বললাম যৌথ শ্রম, বিজ্ঞান চেতনা, গণ অনুদান। বললাম যে এই মেলাটা গ্রামের প্রত্যেকটা মানুষরা মিলে এই মেলাটা করবে। করলো তাই 3 দিন ধরে বিজ্ঞান উৎসব হলো। সেখানে কি হচ্ছে, নাটক হচ্ছে, সেখানে সমাজ সচেতনতার নাটক হচ্ছে বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহ তো একটা বড় সড় একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বীরভূমও তার ব্যতিক্রম নয়। অদ্ভুতভাবে যে পশ্চিমবঙ্গে একটা সময় এত চেতনায় এত উন্নত ছিল, আপনিও ভাবলে অবাক হবেন, এই বাল্যবিবাহে পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর হচ্ছে মেদিনীপুর। সেই মেদিনীপুরে প্রতি বছর রেজাল্ট দেখুন মাধ্যমিকে। তাহলে সেই জায়গায় মাধ্যমিকে এত রেজাল্ট ভালো, আর সেখানে বাল্যবিবাহ এত। তা আমরা সেই নাটকে বাল্যবিবাহ বিষয়বস্তু ছিল। আমরা কৃষকদের নিয়ে সব করেছিলাম, কৃষি পরামর্শ, রক্তদান, এগুলো তো থাকলো। তার পাশাপাশি কি করলাম, 6খানা স্টল বানালাম। এই স্টলটাতে আমরা গ্রামের ছাত্রছাত্রীরা তারা নানা বিষয়ে বার্তা দিল। কোথাও সাপে বিষয়ে বার্তা দিচ্ছে, কোথাও বার্তা দিচ্ছে হয়তো এই যে যেমন সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র আছে, জীববৈচিত্র্যের কাজে লাগিয়ে জিনিসপত্র বানান, স্বনির্ভর হও। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বললাম নানা কাজ আছে, স্বনির্ভরতার প্রকল্পে বিজ্ঞান, যে এখনকার দিনে এই কর্মহীনতা, বেকারত্ব, এটা তো একটা বড় সংকটের মধ্যে পড়ে রয়েছে। যুব সমাজ তো দিশাহারা, এর ফলে তো তারা তো বিভিন্ন রকম অন্ধবিশ্বাস কুসংস্কার আকৃষ্ট হচ্ছেই, না হওয়া তো নয়। তাকে যদি এখন একটা দুর্বল মনের একটা ছেলেকে বলা হয় তুমি আংটিটা পড়ো, তোমার চাকরি হবে, শুভ আসবে, আমার মনে হয় না এটা 100 জনের মধ্যে 98 যে এই ব্যাপারটাকে এড়াতে পারবে। সে বলবে তো বলছে এখন, সেটা তুমি বেশ 500 টাকা লাগবে না, তুমি 200 টাকা দাও, তুমি 10-20 টাকা দাও, সে তখন আর সে বলে ঠিক আছে নি। তাহলে আমরা সেই স্টলে একটা বিষয় থাকলো জ্যোতিষ, আমরা একটা স্টলে রাখলাম বিজ্ঞানের খেলনা, মানে ছেলেমেয়েরা বিজ্ঞানের খেলনা বানালো, সেই খেলনা। সেই মেলা 3 দিন ধরে দারুণভাবে, এটা কিন্তু কোনো কমিটি করলো না, করলো কারা, গ্রামের মানুষরা সবাই মিলে মঞ্চ বাঁধছে, সবাই মিলে করছে, দারুণভাবে সফল হলো বিজ্ঞান সংস্কৃতি উৎসব। এমন হলো সেখানে সবচেয়ে বড় ব্যাপার, এখন তো আমরা দেখি যে কোনো অনুষ্ঠান মানে একটা বড় অনুদান বিভিন্ন জায়গা থেকে নেওয়া,
সে কর্পোরেট অনুদান হতে পারে, সেটা ব্যক্তি প্রতিনিধি, জনপ্রতিনিধি, তা না করে গ্রামের মানুষরা নিজেরাই টাকা তুললো, নিজেরাই করলো। দেখা গেল 3 দিন ধরে অনুষ্ঠান হলো, তার আমরা পুস্তিকাও বার করেছি। সেই অনুষ্ঠানের পরে তার একটা যে টাকাটা বাঁচলো একটা টেলিস্কোপ কিনলো, বললো গ্রামের আগামী দিনের ছাত্রছাত্রীরা তারা এই টেলিস্কোপে রেখে আকাশ ঘিরে যত কুসংস্কার আছে দূর করবে। টেলিস্কোপ হয়েছে, এটা একটা বড় একটা ভূমিকা নিয়েছে। তারই ফলশ্রুতিতে কিন্তু এই চন্দ্রগ্রহণের সময় সেই এলাকার গার্জেনরা তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছে যেন চন্দ্রগ্রহণ দেখো এই টেলিস্কোপে, আর সবাই একসঙ্গে খিচুড়ি খাও। তার মানে কি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে দুঃখ করে গেছিলেন, এত করে পড়ালাম ক্লাসে তবুও সেই বেরিয়ে গেল, কিন্তু সেই জায়গা থেকে তো আমরা এই এলাকায় মানুষজন তাহলে একটাতে চেতনার তো উন্নয়ন ঘটেছে। পরপর 2 বছর সেটা হয়েছে, সেটা পরবর্তীকালে তার পাশের গ্রামে ছড়িয়েছে, পাশের গ্রামে গেছে, পাশের গ্রামেও সেই একই পদ্ধতিতে একই কায়দায় হয়েছে। এটা একটা আস্তে আস্তে ওরা ঐতিহ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে কি সবটা হয়ে গেছে? তেমনটা না, কিন্তু কিছু 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 ধীরে ধীরে হলেও একটা স্তরে তো পরিণত হয়েছে। আমি একটা উদাহরণ দিব, যে যেমন সেদিনকে যখন খাওয়া হচ্ছে রাতের বেলায় চন্দ্রগ্রহণ দেখতে দেখতে টেলিস্কোপে চন্দ্রগ্রহণ দেখছে আর খাওয়া দাওয়া হচ্ছে, যে গ্রহণের সময় দেখো তোমরা আজকে ছোট ছোট ছেলে মেয়েরা তোমাদের বাবা মারা দিয়েছে বলেছে, কারণ এখন তো এটা ঠিক বাবা মায়ের অনুমতি ছাড়া, তো আমি বললাম এখন তো সেই জায়গাতে নেই, যতই সে ভেতরে লড়াই করুন না, কারণ আমি জানি এটা মানবো না। অনেকে বলেছে বাবা বলেছে, এটা পড়েছি, অনেকে বলেছে বাবা এটা করতে বলেছে, মা এটা বলেছে, কিন্তু সেখান থেকে তাহলে গার্জেনদের অনুমতি আছে। এবার হচ্ছে এই যে বিজ্ঞান মনস্কতার স্তর, এবার ধরা যাক আমি বললাম আজকে ধর তোর এই খাবারটা খেলি, রাতের বেলায় ধর দেখা গেল 3 জন অসুস্থ হয়ে গেলি খিচুড়ি খাওয়ার পর, তাহলে এখানে তো দেখ সেইখানে সিদ্ধান্ত কি নিবি, যে চন্দ্রগ্রহণের সময় খাবার খেয়েছিস বলে অসুস্থ হয়েছিস, নাকি তোদের শারীরিক কোনো সমস্যা ছিল বলে? যদি তোরা শারীরিক সমস্যার জন্যই কিছু হয়েছে, তাহলে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিস। আর যদি এইখানে যদি মনে হয় যে না, তাহলে মনে হয় চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া বারণ, এত জায়গায় দেখিয়েছে, এত লোকে বলেছে, তাহলে ওই জন্যই হয়ে গেল, তাহলে আমরা সেই স্তরে এখনো পৌঁছাইনি। তাহলে একজন ব্যক্তি, আমি বলবো আমি বিজ্ঞান মনস্ক কিনা সেটা আমাকে এখনই যাচাই করার সময়, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। আমার মৃত্যুর পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ব্যক্তিটি প্রকৃত বিজ্ঞান মনস্ক ছিল না ছিল না। কারণ এমন মানুষ দেখেছি সারা জীবনটা বিজ্ঞান মনস্কতার কাজ করে গিয়ে শেষ মুহূর্তে, তার দুর্বল মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার দ্বারা সে আর বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসেবে পরিচয় পাওয়ার অধিকারী নন। তাহলে এটা ধারাবাহিক প্রক্রিয়া। তেমনি কুসংস্কার অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াইটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া। তেমনি সমাজের যেমন ভূমিকা আছে, বিদ্যালয়ের তেমন ভূমিকা আছে বিজ্ঞান সংস্কার দূরকরণে। এই চন্দ্রগ্রহণের সময় আপনি সোশ্যাল মিডিয়াতে বললেন যে এরকম আমাদের খাওয়া দাওয়া হয়েছিল স্কুলের মধ্যে, স্কুলে নয়, গ্রামের মধ্যে। তো সেই দিক দিয়েই বলি, আপনি ওই গ্রামের মানুষদের মধ্যে ওই আলোটা এনে দেওয়ার চেষ্টা করছেন যেখানে দাঁড়িয়ে, সেখানে আবার ওই সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে যে চন্দ্রগ্রহণের সময় খাবারের মধ্যে নাকি জীবাণু বাড়ে। তো এই যে দুটো ধারণা কোথাও গিয়ে একসাথে এসে গেলে মানুষের সেই জাতাকলে পড়ে যায়, যে দুটো ধরনের চিন্তা ভাবনা। একজন আমার খুব কাছের মানুষ, আমার একজন গ্রামের শিক্ষক, তিনি এই ধরনের বলছেন, আমার সোশ্যাল মিডিয়া যার সাথে আমি সারাদিন পড়ে রয়েছি সে একটা আলাদা কথা বলছে। এই মানুষটা একজন আর এরা 1000 জন মিলে বলছে, তাহলে আমি কারটা বিশ্বাস করবো? হ্যাঁ, তো এখান থেকে বের করে আনার জন্য বিজ্ঞান মঞ্চ কি পদক্ষেপ নেয়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে এই যে পাল্টা ন্যারেটিভ করার জন্য আমরা একটু পিছিয়ে আছি, এটা অস্বীকার করব না। শুধু বিজ্ঞান মঞ্চ এই কাজ করছে এমনটা নয়, আরও অনেক জনবিজ্ঞান সংগঠন আছে, তারাও মূলত আমরা যেটা ভেবেছি যে এইটা সম্ভব নয়, এতটা যে এই ইউটিউবে এত ভিডিও এই ধরনের, এগুলো তো বন্ধ করা সম্ভব নয়। তাহলে আমাদের কথাবার্তা আমরা ইউটিউবের মধ্যে, এই যে আপনার এই যে এই অনুষ্ঠানটা প্রচুর মানুষ দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন, তবে অবশ্যই অত মানুষ দেখবেন না যত মানুষ ওইগুলো দেখেন, এটাও আমি নিশ্চিত, ঠিক আছে? কিন্তু যে এইভাবেই আমাদেরকে পাল্টা ন্যারেটিভ খাড়া করতে হবে ছোট ছোট লেখার মাধ্যমে, নাটিকার মাধ্যমে। আমরা লড়াইটা খুব কঠিন লড়াই, অসম লড়াই, কঠিন শুধু নয় অসম লড়াই। কারণ লড়াই তো অসম প্রথম থেকেই, একটা 5000 বছরের দানবের সঙ্গে 500 বছরের শিশুর লড়াই হচ্ছে। মানে আমি বলতে চাইছি মূলত এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কারের জন্ম, মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, আর তার সঙ্গে বিজ্ঞানের জন্ম 500 বছর, আধুনিক বিজ্ঞান 500 বছর, তাহলে 500 বছর শিশু 5000 বছরের একটা দানবের সঙ্গে লড়াই করছে, এটা কি সম্ভব? তবে হ্যাঁ, 500 বছরের শিশুটি একদিন জিতবে, কারণ দানব আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্বল হচ্ছে, বিভিন্ন আলো পড়ে যাচ্ছে, ওই যে অন্ধকার বললেন না, আলো ফেলছি,
ওই যে চাকা, আপনি শুরুটা খুব সুন্দরভাবে করেছিলেন, যে চাকা আবিষ্কার হলো, সভ্যতা গড়াতে শুরু করলো, আলো জ্বললো। এখন যতদিন না অবধি এই আলোটা মানুষের মস্তিষ্কে জ্বালাতে পারছি, মাথায় জ্বালাতে পারছি, ততদিন এগুলো সম্ভব নয়। আর আমরা ওই মশাল নিয়ে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, ওদের যে মানে উজ্জ্বলিত শিখা, সেইটাকে আমরা মশাল জেলে আমরা মানুষের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, মানুষের মাথার মধ্যে আলো জ্বালানোর চেষ্টা করছি। কিছু মানুষ বসেই আছেন যে তোমরা তোমরা বিভিন্ন রকম অপবাদ দিয়ে তোমরা মানুষকে, আমাদের রীতিনীতিগুলোকে মানে অবজ্ঞা করছো। আমরা আলো জ্বালাবোই না, যা আছে আমি অন্ধকার আরো বেঁধে থাকতে চাই, এটাই আমাদের ভবিতব্য। আর কিছু মানুষ মুক্ত মনে গ্রহণ করেন। এখন এই হচ্ছে তো লড়াই। আমরা প্রাচীন সময়ে সীতাকে হরণ করার পর ওই যে রাবণের রথ পুষ্পক, যেটিকে দেখেছিলাম হাওয়াতে উড়ে যাচ্ছে, তারপরে আমরা এরকমটা ভাবতেও পারি যে সেটার থেকেই আমাদের এরোপ্লেন বা এই ধরনের জিনিসপত্রগুলো মাথায় এলো। তো কোথাও গিয়ে ওই প্রাচীন জিনিসপত্র আর আমাদের এই এখনকার বিজ্ঞান যখন মিলে যায়, তখন আপনার স্যার কী মনে হয়, কী ভাবনা চিন্তা রয়েছে এতে? না, প্রথম কথা হচ্ছে ওই প্রাচীনকালে পুষ্পক রথ চেপে এরোপ্লেন হয়েছে, এটা পুরো ভুল ধারণা। এখন অনেকে এই ধরনের প্রচার করার চেষ্টা করছেন, এই সমস্ত বিষয় নয়। আমি যেটুকু জানি, লিওনার্দো দা ভিঞ্চি অনেকদিন আগে তার ছবি এঁকেছিলেন। কল্পবিজ্ঞান আলাদা, কল্পবিজ্ঞান আলাদা। আর কল্পনাকে বিজ্ঞান রূপে প্রতিষ্ঠা করা দুটো বিষয় আলাদা। প্রাচীনকালে কোনো একটা রথ আকাশে উড়ে গেছে, এটা কোথায় দেখেছে? কেউ দেখেনি। দেখেছে কি? আর যদি তাই উঠতো, তাহলে এখনো তো সেই রথ ওরা কথা, পুষ্পক রথের কথা বলা হচ্ছে। এরকম আরো অনেক অজস্র উদাহরণ দেওয়া যায়, এখন অনেকে দেওয়ার চেষ্টা করছেন। যে কোনো একটা মানুষের মাথাকে কেটে একটা প্রাণীর মাথাকে বসিয়ে দেওয়া হয়েছে, এটা এখন নাকি বর্তমান সময়ে প্লাস্টিক সার্জারি বলছে। তাহলে তো আমি দাবি করব, অন্ততপক্ষে আমরা বলবো, যে তাহলে আরেকবার এই সমস্ত বিষয়গুলো করে দেখা যাক, মানুষের মাথা কেটে দিয়ে একটা প্রাণীর মাথাকে বসানো যাক, প্লাস্টিক সার্জারি তাই হয়। এখন বিষয়টা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, আমি যেটা পড়েছি, জেনেছি, যে সেই সময়ে সেই ইটালির শহরে সম্ভবত জায়গাটার নামই মতো মনে করতে পারছি না, পাখি কিভাবে উঠছে, প্রতিদিন পাখি একটা করে কিনে ওড়াচ্ছেন এবং কি তাকে দেখছেন, ছবি আঁকছেন। তার বহু বছর পর সেই সমস্ত এই এরোপ্লেন আবিষ্কারের একটা একটা ক্রনোলজি আছে। মানে বিজ্ঞান এটা কিন্তু হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার হয় না, তার আগে পরে অনেক বিষয় থাকে। মানে একটা সূত্র আবিষ্কার হওয়ার পেছনে তার অনেক, যেমন বাষ্প ইঞ্জিন, জেমস ওয়াট প্রথম দেখলেন, দেখার পরে কি হলো না, উনি প্রথম পর্যবেক্ষণ করলেন একটা জল গরম করার কেটলি উল্টে যাচ্ছে, বারবার করে জলটা ফুটছে, উল্টে যাচ্ছে। উনি বুঝলেন, উনি ভাবতেন এখানের মধ্যে কোনো অদৃশ্য ক্ষমতা, অলৌকিক ক্ষমতা আছে, তাহলে তো আজকে জেমস ওয়াট এই যে বাষ্প ইঞ্জিন হ্যাঁ আবিষ্কার করতো না। তো উনি পর্যবেক্ষণ করলেন, সেখান থেকে ধারাবাহিক একটা ক্রনোলজি আছে, আমি বলতে চাইছি। সেখান থেকে এলো বাষ্প ইঞ্জিন, বাষ্পের ক্ষমতা, ইঞ্জিন, তারপরে সমস্ত চাকা, এই সমস্ত আবিষ্কার হয়েছে এখন বর্তমানে এই সমস্ত। তাহলে একটা ক্রনোলজি আছে, একটা ধারাবাহিক একটা ব্যাপার। বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এগোয়, বিজ্ঞানের যে কোনো আবিষ্কার। হঠাৎ করে একটা রথ উড়েছে আকাশে, এইগুলো সাহিত্যে, গল্প, মানুষের বিশ্বাসে ঠিক আছে, এর সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করাটা ঠিক না। আমি আবারও বলছি, কল্প বিজ্ঞান, যেখানেও কিন্তু একটা কল্পনা, তার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়েই কল্পনাটা। এটা পাখি উঠছে, তাহলে এর মধ্যে একটা বিজ্ঞান আছে। সেখান থেকে উনি ডানা, এই সমস্ত বিষয়গুলো আঁকছেন, দেখছেন। তারপর দেখা যাচ্ছে যখন এরোপ্লেনটা দেখুন না কেমন, এখন এরোপ্লেনের আকৃতি কেমন হয়, কোনো রথের মতন হয় কি? মনে হয় না হয়। এবার এবার এইখানেই হচ্ছে কোথাও গিয়ে একটা বিশেষ দেশে বিশেষ মানুষ, বিশেষ জাতিসত্তাকে তুলে ধরতে গিয়ে এইগুলোকে বিজ্ঞানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর অন্য কিছু না। এটাই আমার মনে হয় যে কল্প বিজ্ঞান আর কল্পনাকে বিজ্ঞানের সঙ্গে মিশিয়ে দিয়ে, মিথকে বিজ্ঞান বলে চালিয়ে দিয়ে, পুরাণকে বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া অনেক উদাহরণই আছে, সেইগুলো ঠিক না, এটা আমার অভিমত। এমন অনেক জিনিসপত্র এসেছে যেগুলো হয়তো প্রকৃতি থেকে উঠে এসেছে। তো এই প্রকৃতির
থেকে উঠে আসা এমন জিনিসপত্র, আমরা অনেক জিনিসপত্র পেয়েছি, যে এই যে প্লেনের কথা এখনই এলো, তো সেখানে একটা পাখিকে দেখে যেহেতু ঠিক করা হয়েছিল, তো সেই বিজ্ঞানের হাত ধরে, সেই প্রযুক্তির হাত ধরে আমরা যত এগিয়ে যাচ্ছি, তত প্রকৃতির হয়তো বিনাশ আমরা এঁকে দিচ্ছি নিজের হাতেই। তো সেই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? প্রকৃতির বিনাশ আমরা এঁকে দিচ্ছি নিজেরাই। নিজেরাই কেন না? আমাদের ভোগবিলাসী জীবনযাত্রার জন্য আমরা চেষ্টা করছি, আমরা সুপিরিয়ার, আমরা হোমোসেপিয়েন্স, আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করব। এর ফলে কি করছি? আমরা নির্বিচারে প্রকৃতির ওপর কি করছি? অত্যাচার করছি, প্রকৃতিকে ধ্বংস করছি। ব্যক্তি সুখ, ব্যক্তি বলতে এখানে হোমোসেপিয়েন্স সমষ্টিগত সুখ যদি বলেন, যে আমরা পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিলাম, ভারতবর্ষের এমন একটা রাজ্য আছে যেখানে মাঝে মাঝেই শুনতে পাচ্ছি হরপা বান হচ্ছে, আকাশ ভাঙা বৃষ্টি, প্রচুর ক্ষয়ক্ষতি। কেন? ওখানে পাহাড় কেটে আমরা ভারতবর্ষের পুণ্যার্থীদের পুণ্য অর্জন করার জন্য সেখানে বিশেষ একটি জায়গা, ভারতবর্ষের ধর্মীয় বিশ্বাস তো চরম, সেখানে সেই মান্যতা দিয়ে সেখানকার পরিবেশের এত 12টা বাজিয়ে দিলাম আমরা, যে সেখানে তো ঘটনা ঘটছেই। আর সেটাকে আমরা আবার কি বলছি? একদল বলছে এটা প্রকৃতির প্রতিশোধ, আবার একদল বলছে এটা আমাদের ভাগ্যে আছে, এটা অলৌকিক শক্তি চাইছে না। কিন্তু আমরা দুটোই বলছি না। প্রকৃতির প্রতিশোধ নয় এটা। আমি ব্যক্তিগত প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না। প্রকৃতির প্রতিশোধ আবার কেন নেবে? আমরা তো প্রকৃতির একটা অংশ, অন্যান্য প্রজাতির মতন। প্রকৃতির প্রতিশোধ এই কথাটা প্রায় অনেক মানুষই বলেন। আমি ব্যক্তিগত প্রকৃতির প্রতিশোধ এই কথাটা পক্ষপাতী নয়। আমরা প্রকৃতিকে নিজেদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। প্রকৃতির একটা স্বাভাবিক ছন্দ আছে, সেই ছন্দ বিঘ্নিত হচ্ছে, তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আর আমরা এটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম, আমরা শিক্ষিত হয়েছি, আধুনিক হয়েছি, আর আধুনিক হতে গিয়ে আমরা এমন কিছু কাণ্ড কারখানা করছি, আমাদের বাড়িটাকে আমরা নষ্ট করছি। আমাদের থাকার জায়গা একমাত্র পৃথিবী, এখনো পর্যন্ত যে কোনো দ্বিতীয় কোনো গ্রহ আবিষ্কার হয়নি, বিজ্ঞানীরা করতেও পারেনি বসবাসযোগ্য। তাহলে এই পৃথিবী আমাদের বাসভূমি, আর সেটা প্রকৃতি তার অংশ। সে প্রকৃতিকে আমরা নষ্ট করছি, আমরাই করছি। আমাদের একটা সংকীর্ণ ভোগবিলাসী জীবনযাত্রা, সংকীর্ণ স্বার্থ, আরো ভালো থাকতে চাই, এইটার জন্য। এবার আসি ক্ষমতার অপব্যবহার। আবার সেই পৌরাণিক কথাতেই যাই, আমরা ব্রহ্মাস্ত্র দেখেছি, সেই আদলেই এখন আমরা পরমাণু দেখছি, সর্বশক্তিমান পরমাণু দেখছি, যা হয়তো বোমা, হ্যাঁ, এক নিমেষে হয়তো সবকিছু তছনছ করে দিতে পারে। তো মানুষজনের এখন হয়তো অনেকেরই ভূমিকা, এমন ভাবনা চিন্তা থাকতেই পারে যে বিজ্ঞান তো পড়া হচ্ছে, এই বিজ্ঞান পড়ে মানুষ কী করছে? নিজের ক্ষমতা বাড়িয়ে নিচ্ছে, সে একটা পরমাণু বোমা তৈরি করছে, নিজের শক্তিটাকে মেনটেন রাখছে। এই বিষয়ে আপনার কি মত রয়েছে? মানে আমার মত বলতে, বিজ্ঞান কোনো ক্ষতি করছে এটা আমার মনে হয় না। বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে তফাৎ আছে, ঠিক যেমন ভাবে তফাৎ আছে বিজ্ঞানী আর প্রযুক্তিবিদের মধ্যে। একজন বিজ্ঞানী, তার মৌলিক গবেষণা থাকবে, নতুন কিছু আবিষ্কার থাকবে। একজন প্রযুক্তিবিদ, সে কিছু বানাবে বিজ্ঞানের ওই সূত্র, থিওরি, এগুলোকে কাজে লাগিয়ে। তাহলে প্রযুক্তি, পরমাণু বোমাটা কি প্রযুক্তি বানানো হয়েছে? ম্যানহাটন প্রজেক্টের কথা আমরা সবাই জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওপেনহাইমারের কথা সবাই জানি আমরা। সেখানে কি হয়েছে না, পরমাণু বোমাটা আবিষ্কার হয়, মানে বানানো হয়েছে বিজ্ঞানকে ব্যবহার করে। আইনস্টাইন = mc² সূত্র হলো, তারপরে ওই সমস্ত ভাঙা গেল পরমাণুকে, এই সমস্ত নিউটন দিয়ে আঘাত করে এই সমস্ত পরমাণু বোমা তৈরি হলো। প্লুটোনিয়াম, ইউরেনিয়ামের গল্প আছে, সেগুলো তো আলোচনার বিষয়। তাহলে প্রযুক্তি ভালো মন্দ আছে। বিজ্ঞান কি আবিষ্কার করে মানুষ? বিজ্ঞান কি, এটা কি বিজ্ঞানের আবিষ্কার? মোবাইল ফোন কি বিজ্ঞান? মোবাইল ফোন তো একটা প্রযুক্তি। প্রযুক্তির ভালো মন্দ আছে। আমি তো বিজ্ঞানের কোনো খারাপ জিনিস দেখতে পাই না। আমি যেটুকু বুঝেছি বা ইয়ে হয়েছে, প্রযুক্তিকে এবার ক্ষমতা অপব্যবহার, এই যে বললাম, আমি আগেই বলেছি, এআই এর কথা বলেছি। পরমাণু বোমা আবিষ্কার হয়ে গেল, মানে বানানো হয়ে গেল। এবার কি হলো? শক্তিধর দেশটা ব্যবহার করতে লাগলো। কোনো প্রয়োজন ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই জাপানের ওপর বোমা ফেলার, কারণ ততদিনে জাপান আত্মসমর্পণ করে নিয়েছে।
যুদ্ধ প্রায় শেষের দিকে, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ এই কারণেই বলছি, তাদের আধিপত্য তারা দেখলো এতটা আমরা বানাতে পেরেছি, আমাদের দেখাতে হবে, প্রয়োগ করে দেখাতে হবে এই কত বড় ক্ষমতা, সর্বশক্তিমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো প্রথমেই বলেছি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলছে প্রযুক্তিকে মানুষের জনহিতকর কাজে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে এখন বর্তমান সময়ে, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন পরমাণু বোমার কথা বলেছি, আমি বলেছি এআই এর কথাও বলেছি। এআই কে এমনভাবে ব্যবহার করতে হবে জনহিতকর কাজে, প্রযুক্তিকে জনহিতকর কাজে। এআই তো একটা প্রযুক্তি। গোটা পৃথিবী জুড়ে এখন একটা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই পরমাণু বোমার পরে একটা কমিটি তৈরি হয়েছিল যে কারা কারা এই পরমাণু রাখতে হবে। এখন থেকে পরমাণু শক্তিধর দেশ, একে দেওয়া যাবে না, ও দেওয়া যাবে, এ তৈরি করে ফেললো, তাহলে একটা সমস্ত রেগুলেটরি কমিটি হলো। তুমি এআইও একটা হওয়া উচিত। ক্ষমতা যারা থাকবে, ক্ষমতা তাদেরটাকে ব্যবহার করবে তার ওই স্বার্থটাকে টিকিয়ে রাখার জন্য। ক্ষমতাধর দেশরা তো ব্যবহার করবেই। আচ্ছা, এবার একটু অন্য পথে চলে যায়, একটু অন্য ধরনের কথাবার্তায় চলে যায়। আমরা আপনি যেহেতু বললেন যে অনেক গ্রামে গঞ্জে যান, আপনি সেখানে অনেক করেছেন, অনেক কার্যকলাপ রেখেছেন বিজ্ঞান মঞ্চের তরফ থেকে, যাতে মানুষকে আরও আলোর পথে আনা যায়। এক্ষেত্রে এখনও অনেক এমন গ্রাম রয়েছে যেখানে হয়তো সাপের কামড়ের পরে তারা হাসপাতালের দিকে যায় না, তারা হয়তো নিজের ঘরোয়া ট্রিটমেন্ট করে, বা কোনো ওঝার কাছে যাচ্ছে, বা কোনো বাবার কাছে যাচ্ছে সেখানকার। ঠিক আছে, তো সেখানের থেকে দাঁড়িয়ে মানে এই ভয় আর অজ্ঞানতা কিভাবে মানুষকে কুসংস্কারের পথে আরও টেনে আনছে, কি মনে হয় আপনার? দুটো বিষয়, ভয় হচ্ছে কুসংস্কার দিকে যায়। কিরকম ভয়? অজ্ঞানতা বিষয়টা আলাদা। ধরুন একটা কপালে তিলক নিল, পরীক্ষা ভালো হবে। এবার ধরুন কোনো মতে সেই ছেলেটি কোনো একবার তিলকটা না নিয়ে গেছে, পরীক্ষা খারাপ হয়ে গেছে, তার সারা জীবন ভয় ঢুকে থাকলো যে আমাকে তো নিতেই হবে। আর অজ্ঞানতা, আমার এটা মনে হয়েছে এইভাবেই ব্যাপারটাকে ভাবা যেতে পারে, তার সারা জীবন একটা কিন্তু থেকে গেল। যতদিন না সে আরেকবার পরীক্ষা করে দেখবে যে আমি আরেকবার না নিয়ে দেখি তো, এই সাহসটা জন্মাতে গেলে কিন্তু মুক্ত মনা হতে হবে, যেখানে বিজ্ঞান মনস্কতার কথা আসবে। আর অজ্ঞানতা মানুষ জানে না, তাকে জানানো হয়নি, সে বিষয়টা পড়েনি বলে তার অজ্ঞানতা থেকে কুসংস্কার টিকে আছে। এই দুটো বিষয়, তাকে জানানো হয়নি বা কেউ জানায়নি বলে সাপে কাটালে ওঝার কাছে যেতে হবে, যাওয়া যাবে না গো, তুমি ইয়ের কাছে যাও, ওই গ্রামের মানুষটাকে বলছি যখন। তবে আমি বলবো এখন বীরভূমে অনেক কমে গেছে ব্যাপারটা, অনেকটাই কমে গেছে। ইভেন কিছু ওঝা তো তারা তো, আমি একজনকে জানি ব্যক্তিগতভাবে, আমরা বিজ্ঞান মঞ্চে কাজকর্ম করার ফলে সেই এলাকায় সেই মানুষটি, মানে ওঝা করতেন, সে বলতে আমি এতদিন এত গ্রামের মানুষের ট্রিটমেন্ট করেছি। সে নিজেকে দাবি করছে, যেহেতু তার কাছে কেউ যাচ্ছে না এখন, বলছে আমাকে সরকারি ভাতা দেওয়া হোক, আমি এত মানুষের ট্রিটমেন্ট করেছি। এমনও মানুষ বলেছে। না কি ট্রিটমেন্ট করেছেন আপনি? বলছেন আমি অনেক মানুষকে বাঁচিয়ে দিচ্ছি না, সেগুলোকে একটাকেও আপনার বিষধর সাপ ছিল না বলে বেঁচে গেছে। এই অজ্ঞানতা, তবে এই অজ্ঞানতাটা অনেক কমে গেছে, ধরন পাল্টেছে, অন্য কুসংস্কার এসেছে। আমি বললাম মানুষ হুঁচুকে, হিস্টিরিয়া তৈরি হয়, মানুষ হুঁচুকে বিশ্বাস করে। এই যেমন এই যে বললাম আলুদয় ঘটনা, সাপে কাটা রোগী হয়তো সাপে কাটলে হয়তো হসপিটালে যাবে, সেই ব্যক্তি কিন্তু জল পরে নিতে যাচ্ছে, তাহলে ওই বিষয়ে তার জ্ঞান হয়েছে, বোঝানো হয়েছে, কিন্তু এই জ্ঞানটা হয়নি। তাহলে এই দুটো জ্ঞানকে আমরা একত্রিত করতে পারবো, তাহলে মনটাকে যদি তাই চেঞ্জ করতে পারি, বিজ্ঞান মনস্ক করতে পারি, যেটা বললাম আমাদের কাজ। আচ্ছা, এই সময়ের সাথে সাথে তাহলে বলছেন যে সমস্ত কুসংস্কারেরও পরিবর্তন ঘটে, যেমনটা বললেন যে এখন আর বীরভূমে দেখতে পায় না, তাহলে বলছেন তাহলে কমছে, দেখতে পাই না, কমছে, ওঝাতে যাওয়ার প্রবণতা কমছে, ওঝার কাছে যাওয়ার প্রবণতা কমছে। কিন্তু এই যে কমে আসার সাথে সাথে বেশ আরো কিছু নতুন তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে আপনি কি কি দেখতে পাচ্ছেন? এখন তো এই রিসেন্টলি ঘটনাটা দেখলাম, ডাইনিটাও দু একটা জায়গাতে দেখছি ঘটনা ঘটছে। রিসেন্টলি ডাইনির ঘটনা ঘটেছে বলতে আমোদপুরের ঘটনা ঘটেছিল, তারপরে রামপুরের দিকে 2-3টে ঘটনা ঘটেছে, ঠিক আছে। আর আধুনিক কুসংস্কার যেগুলো রয়েছে সেটা গ্রামের দিকে নেই। হ্যাঁ, গ্রামের দিকে আমি আবার নতুন কিছু দেখছি, যেমন হয়তো কিছু পালন করছে। হ্যাঁ, এটা হয়তো হঠাৎ করে গোটা গ্রামকে বলা হলো তোমরা আজকে অরন্ধন করো, বা তোমরা আজকে নিরামিষ করো, এগুলো বিধান দিচ্ছে কোনো কোথা থেকে, ঠিক আছে, এটা করলে মঙ্গল হবে। এই ধরনের কিছু এখন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে রয়েছে। আর এই বিজ্ঞান মঞ্চে
মানে এই যে ভালো কাজ করতে গেলে আমরা দেখেছি আমাদের জীবনে অনেক বাধা আসে, অনেক ঝড় ঝঞ্ঝা পেরোতে হয় যখন আমরা ভালো কাজের জন্য এগিয়ে যাই। তো এরকম বিজ্ঞান মঞ্চকে কি কখনো ফেস করতে হয়েছে যে কোনো গ্রামে গেছি, সেখানে হয়তো কোনো সমস্যার মুখে পড়তে হলো, হ্যাঁ, ওই তো যে মানুষ মেনে নিতে চাইছে না? হ্যাঁ, দুবরাজপুরের ঘটনাটাই বলি না কেন, পুলিশ শাসন ছিল মণিকাঞ্চপুর বা কিছু একটা নাম জায়গাটার, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো সেখানে তো ওই যে ডাইনি যে ভদ্রমহিলাকে ইয়ে করা হচ্ছিল, আমরা বিজ্ঞান মঞ্চ আছে, পুলিশ আছে, সবাই আছে, এমনকি তাদের এই মূল নিবাসীদের সম্প্রদায়ের যারা সংগঠন করেন তাদের মানুষজন আছেন, তারা বোঝাচ্ছেন, আমরা বলছি, তারা কোনো মতেই মানবে না। বলছে ওই সমস্ত, এমনকি আমরা হাতে কলমে দেখানোর জন্য আমাদের বিজ্ঞান কর্মীরা দেখাচ্ছেন, বলছে ওই সমস্ত আমরা দেখবো না, ও ডাইনি, ওকে ইয়ে করতেই হবে, গ্রাম ছাড়া করতেই হবে। মানতে চাইছে না। কিছু কিছু যেহেতু পুলিশ প্রশাসন ছিল, বললাম যে এটা থানা পুলিশ, এটা আপনাদেরকে গ্রেপ্তার করা হবে, আপনাদেরকে প্রয়োজনে তো ইয়ে তো জেলে নিয়ে যাবে, আপনাদের এমনি করেন না। ওরা কোনো মতেই মানছে না, বাধা দিয়েছে। আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠান করতেই পারিনি, শেষ অবধি ওইখানেই থামিয়ে দিতে হয়েছে। আমরা দেখুন আপনাদেরকে বোঝাতে এসেছিলাম, পুলিশ প্রশাসন এসেছিল, আমরা এসেছিলাম। এর পরবর্তী ক্ষেত্রে যেটা হবে, আমাদের পুলিশ বল প্রয়োগ করবে এরপরে কোনো গ্রামে ঘটনা ঘটলে, আমরা তো সেটা চাই না। এই ঘটনা ঘটেছে, বাধা দিয়েছে। আবার এমনও ঘটনা শুনেছি, আমি ব্যক্তিগত উপস্থিত ছিলাম না, শুনেছি তারা বিজ্ঞান মঞ্চ অনুষ্ঠান করতে গেছে, সেখানে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বলেছে আপনারা আপনারা এই সমস্ত বলে মানুষের মনে বিশ্বাসকে আঘাত আনছেন, বিশ্বাসে আঘাত আনছেন আপনারা। এই যে বললাম আমাদের স্ট্যান্ড পয়েন্ট সেই জন্য এটাই, যে আমরা দুপক্ষ আছে, মধ্যখানে সাধারণ মানুষ আছে, আমরা মানুষকে বলবো, বোঝাবো, বাধ্য করব না। বলবো, বোঝাবো, বাধ্য করব না। এই যে মানুষ আমাদের তো বলে, বাধা দেয় তো, যে না আপনাদের সব জায়গাতে বিজ্ঞান মঞ্চকে ডাকে না তো। বিজ্ঞান মঞ্চকে এই অন্ধবিশ্বাস কুসংস্কার দূরীকরণে কাজে বাধা দেওয়ার দুটো দিক আছে। একটা হচ্ছে এই মানুষের বিশ্বাসে আঘাত হানছে বলে অনেকে একটা অংশ, আর অনেকে বলে আপনারা বিশেষ রাজনৈতিকভাবে মতাদর্শে বিশ্বাস করেন, এটাও অনেকে দাবি করে, অনেকে বলে, বোঝাই, ভুল বোঝাই। আমরা বলি বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞানের কথাবার্তা কোনো রাজনৈতিক মতাদর্শের সম্পত্তি নাকি? বিজ্ঞান তো সার্বজনীন, যে কোনো ধর্মের, যে কোনো মতের, যে কোনো মানে কি বলবো বর্ণের। আমি যখন শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের বলি, দেখাই, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বলে বিষয় নয়, দুটো যে কোনো বিজ্ঞানের পরীক্ষা সমস্ত ছেলে মেয়েদের মধ্যে, হিন্দু মুসলিম ছেলে মেয়েদের মধ্যে বলেন তুই একটা এটা করে দেখা, এটা তুমি এটা করো, এটা মেশাও, এটা মেশাও, তুমি কি ফল পেলে, তুমি কি ফল পেলে, আলাদা আলাদা ফল হয় একই পরীক্ষা। তাহলে তোমরা কি হচ্ছে? মানুষ ভাগ হচ্ছে, রাজনৈতিক দলে ভাগ হচ্ছে, মানুষ ভাগ হচ্ছে, ধর্মে ভাগ হচ্ছে, মানুষ বর্ণে ভাগ হচ্ছে, আর মানুষ মিলিত হচ্ছে কিসে? বিজ্ঞান দিয়ে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষ সবাই এক। আমরা যদি নিজেকে হোমোসেপিয়েন্স ভাবি তাহলে তো কোনো সমস্যাই নেই। এটাই তো বৈজ্ঞানিক চেতনা। বাধা দুরকম ধরনের বাধা আসছে, আমরা বলছি, বোঝাচ্ছি মানুষকে, যারা বুঝছেন কাজ করছে, কাজ করার জায়গায় সুযোগ রাখছে, কাজ করছি, ভুল ভাঙছে। এছাড়াও আমরা দেখেছি ওই যে মানুষদের মধ্যে এখনো কিছু পুরনো কথার রীতি রয়েছে, ঠিক আছে? এই যে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের যে মাত্রাগুলো আছে সেগুলো প্রায়শই অধিক হয়ে থাকে ওই যে পৌরাণিক কথা। হয়তো আমি দেখিনি, কিছু শুনেছি জাস্ট। তো সেই কথাটাকে বয়ে নিয়ে আসছে পরম্পরাতে মানুষ। মানুষের বরণ চেঞ্জ হয়েছে, মানুষ সভ্য সমাজে এসেছে, আরো উন্নত হয়েছে, প্রযুক্তি এসে দাঁড়িয়েছে হাতের কাছে। তো সেখানে দাঁড়িয়েও কেন এই কথাবার্তার ভিড় রয়েছে? আমি তো বললাম, সামাজিক রীতিনীতি বয়ে নিয়ে যাওয়া এটা আমাদের প্রবণতা, কারণ এর মধ্যে সংস্কৃতিকে মিশিয়ে দেওয়া হয়েছে, ধর্মকে মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এই প্রবণতাটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এটাকে বন্ধ করা খুব কঠিন কাজ। বন্ধ করা যাবে তখনই যদি সে নিজে নিজে অনুশীলন করে, সে নিজে মুক্ত মনা হয়। সেখানে সংগঠনগুলো, আমরা ব্যক্তিগত বিষয় নেই, সাংগঠনিকভাবে আমরা সহায়কের ভূমিকা নিতে পারি। একটা ছোট ছেলে শিশু অবস্থা থেকে তার পাশে যদি ক্রমাগত তাকে এই বৈজ্ঞানিক চিন্তা চেতনা, আমি তো ক্লাসে বলি, তুমি আমার কথাও বিশ্বাস করো না, স্যার বলেছে বলেই মেনে নিও না, বইয়ে লেখা আছে বলেও মেনে নিও না, তুমি নিজে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো, তবেই এটাকে গ্রহণ করো। সময়ের সাথে সাথে হয়তো আমাদের এই যুক্তিবাদী মনগুলোতে অনেকভাবে ক্ষয় ধরেছে, অনেকভাবে আমাদের ভাবনা চিন্তা হয়তো অনেক রকমের হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের কাছে। তবুও আমাদের সব কিছুতে এই যে পরিবর্তনটা আমরা খুঁজে চলেছি সব জায়গাতে, সেখানে হয়তো আমাদেরকে আগে এগিয়ে আসতে হবে। তারপর হয়তো অনেক বন্ধুকে আমরা পাই এই জীবনে চলার পথে। ঠিক একই রকমভাবে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সব সময় আমাদের পাশে রয়েছে সেই বিজ্ঞানের আলো মানুষের মধ্যে পৌঁছে দিতে। কিন্তু তারা কাদের জন্য লড়াই করছে, তারা কাদের
জীবনে সেই আলোগুলো পৌঁছে দিতে চাইছে। তারা কি চাইছে, সেই বিজ্ঞানের আলোর যে তাপ কাদের কাছে পৌঁছে দিতে চাইছে? আমার আপনার মতন সাধারণ মানুষদের কাছে। তাই তাদের কথা হয়তো একটু শুনতে হবে। হয়তো মনে হতেই পারে যে তারা আমাদের বিরুদ্ধে বলছে, কিন্তু একবার ভেবে দেখতে হবে যে কেন বলছে তারা এই কথা, তার পেছনে কী ব্যাখ্যা রয়েছে, কী গুরুত্ব রয়েছে। আমরা হয়তো অনেক সময় বিজ্ঞান বলতে এমন ধারণা রাখি শুধু তথ্য সংগ্রহ করা। এমনটা তো নয়। বিজ্ঞান মানে হয়তো অনেক জিনিস রয়েছে যেগুলো হয়তো আমি স্যারের কাছ থেকেই জানতে চাইবো। স্যার, আপনার কাছে বিজ্ঞান মানে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন? বিজ্ঞান, আমি তো আগেই বলেছি, বিজ্ঞান একটা কোনো বিষয় নয়, বিজ্ঞান একটা প্রক্রিয়া। যে প্রক্রিয়া জ্ঞান আরোহণের প্রক্রিয়া, বিশেষ উপায়ে সংগৃহীত জ্ঞান। এই বিশেষ উপায়টা কি? পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, যে কথাগুলো বলি সেগুলো। বিশেষ উপায়ের মাধ্যমে যেগুলো জ্ঞান আমরা সংগ্রহ করব, সেখানে আসবে যুক্তি, সেখানে আসবে আমাদের ভাবনা। এটাই হচ্ছে বিজ্ঞান। স্বভাবত এই বিজ্ঞান কোনো বিষয় নয়। ফিজিক্স, কেমিস্ট্রি, এখন এই সমস্ত বায়োলজি, এরকমভাবে বিজ্ঞানটাকে দেখবেন না, এটা আমি দর্শকদের বলবো। আপনি যে বিষয়ই নিয়েই পড়াশোনা করুন না কেন, যদি আপনার পড়াশোনা করার প্রক্রিয়াটা হয় শুধুমাত্র শুনে নয়, বই পড়ে নয়, তথ্য গ্রহণ করার পর যাচাই করে, প্রয়োজনে পরীক্ষা। বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান বিষয় হিসাবে সুযোগ সুবিধা বেশি, তথ্য যাচাই করা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ইতিহাসও তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পড়া যায়, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে পড়া যায়। ইতিহাসকেও তো আমরা বিজ্ঞানের মতন করে ভাবতে পারি। এটাই হচ্ছে আমাদের, মানে এটাই বলবো, বিজ্ঞান কোনো বিষয় নয়। আর এই সাধারণ মানুষের মধ্যে এই যে বিজ্ঞান মনস্কতা, যেটার প্রায়শই আমরা অভাব দেখতে পাই, তো তারা এই যে রীতিটা সেটাকে ধরে রাখতে চায়। পুরোনো দিনের গল্প, আমাদের যেরকম ছেলেবেলার গল্পগুলো আমরা বেঁধে রাখতে চাই সবসময়, ঠিক একই রকম ভাবে হয়তো কিছু জিনিস হয়তো আমাদের বয়ে নিয়ে যাওয়াটা উচিত নয়, কিন্তু উচিত অনুচিতের যে ব্যাপারটা রয়েছে সেখানে হয়তো আমরা গুলিয়ে ফেলি অনেক জিনিসপত্র। তাই পরম্পরাতে চলে আসে ওই জিনিসগুলো। তো সেই মানুষজনের কি করা উচিত? বিজ্ঞান মনস্কতা, তার মানে সোজা কথাই বিজ্ঞান মনস্কতা বিষয়টা আপনি জানতে চাইছেন। বিজ্ঞান মনস্কতা কি করা উচিত? বিজ্ঞান মনস্কতা হবে। এই বিজ্ঞান মনস্কতা, এটা কিন্তু শব্দবন্ধ, সায়েন্টিফিক টেম্পার। এটা যদি দেখি তাহলে আমাদের ভারতবর্ষে প্রথম যদি দেখতে পাই, পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা দেখুন। তা সেই ডিসকভারি ইন্ডিয়ার বইটাতে আমরা 512 পাতায় দেখছি সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। সেখানে সায়েন্টিফিক টেম্পার বা সায়েন্টিফিক টেম্পারমেন্ট বা বৈজ্ঞানিক মেজাজ, এটা কিন্তু প্রথম আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞান মনস্কতা কি না, একজন ব্যক্তির কর্ম এবং চিন্তার পদ্ধতি, যে পদ্ধতিটা হবে বৈজ্ঞানিক, মানে আমাদের সোজা কথাই পরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি যাচাই, তার সঙ্গে যুক্তিবিদ্যার প্রয়োগ, এবং পুরনো কোনো ধারণা যদি তা থাকে, নতুন প্রমাণের সাপেক্ষে সেটা পাল্টে ফেলতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। এই বিজ্ঞান মনস্কতা পণ্ডিত জওহরলাল নেহরু বললেন ডিসকভারি ইন্ডিয়াতে। 1976 সালে আমাদের সংবিধানের 42তম সংশোধনী হলো। সেখানে দেখবেন এই সায়েন্টিফিক টেম্পার প্রত্যেকটা এই কথাটা উল্লেখ হলো, এই নাগরিকের কর্তব্য, এই নাগরিকের 10টা কর্তব্য দেখবেন এখন পাঠ্য বইগুলোতে, সংবিধানের প্রস্তাবনার পেছনেই প্রত্যেকটা পাঠ্য বইয়ে নাগরিকতা, অর্থাৎ আমি ভারতবর্ষের নাগরিক, আমার কি কি করণীয়, নাগরিকের কি কর্তব্য। সংবিধান তো আমাদের প্রচুর অধিকার দিয়েছে, তাহলে আমাকেও কিছু দায়িত্ব দিয়েছে, আমাকে কি করতে হবে। সেই নাগরিকের কর্তব্যের জন্য আপনি দেখেন 51 এইগুলো দেখুন, এইচে লেখা রয়েছে এভরি সিটিজেন অফ ইন্ডিয়া, প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পারকে ডেভেলপ করতে হবে, মানবতা এবং প্রশ্ন করার অধিকার, এই সমস্ত বিষয়গুলো দিতে হবে, রাখতে হবে। তো এই যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির কাজটা শুধুমাত্র বিজ্ঞান মঞ্চ করবে এমনটা না। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন, তাহলে আপনাকে এই বিজ্ঞান মনস্কতার কাজ করতে বলছে। তাহলে এই বিজ্ঞান মনস্কতা, তাহলে একদিকে হচ্ছে বিজ্ঞান মনস্কতা প্রথম পেলাম আমরা পণ্ডিত জওহরলাল নেহরুর কথায়, পরবর্তীকালে সংবিধানে এলো। কিন্তু আমরা তাহলে তো প্রত্যেকটা নাগরিকের কাজ আমরা সবাই মিলে এটা করব, তো ও দেখছি কি বিজ্ঞান মনস্কতার অভাব ঘটছে। এরও অনেক কারণ আছে। আর বিজ্ঞান মনস্কতাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন করতে হবে। যা কিছু যাবতীয়কে প্রশ্ন করতে হবে। আমি একটা খুব ভালো উদাহরণ, মানে আমি একটা ঘটনা বলি, যে বিজ্ঞান মনস্কতার অন্যতম উপাদান ডিসকাস, ডিবেট আর ডিসেন্ট। আলোচনা করো, ভিন্ন মত পোষণ করো, এবং তার সঙ্গে সঙ্গে কি করো, ডিসকাস করতে, আলোচনা করলাম, ডিবেট, ডিসেন্ট, বিতর্ক করো। 1952 সাল ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে সবে, সাধারণ নির্বাচন হলো, পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন। সেই সংসদে সাংসদ বিরোধী কে? ডক্টর মেঘনাথ সাহা। আমাদের পশ্চিমবাংলার কলকাতার উত্তর পশ্চিম থেকে তিনি নির্বাচিত হলেন, নির্দল প্রার্থী হিসাবে সংসদে গেলেন। সেই বিতর্ক, সংসদে বিতর্ক, পণ্ডিত জওহরলাল নেহরুকে
চরমভাবে উনি বলছেন। এক জায়গাতে মেঘনাথ সাহা ওই সাধারণ বাজেট, শিক্ষা বাজেট প্রসঙ্গে বিরোধী মানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যা বলছেন, একটা সময় জওহরলাল নেহরুকে ফ্যাসিস্ট বলছেন, এমনকি এমনভাবে তিনি আক্রমণ করছেন, বলছেন ভারতবর্ষে আগামী দিনে এই যে ডিবেট, ভিন্ন মত পোষণ করছেন, জওহরলাল নেহরুর সঙ্গে একমত নন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী উত্তর দেওয়ার সময় বন্ধুবর মেঘনাথ সাহা বলে সম্বোধন করছেন, বলছেন উনি ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠিত বিজ্ঞানী। ওনাদের আলোচনা, ওনার ওইগুলো শুনলেন, পরবর্তীকালে কি হলো না, সংসদ অধিবেশনের পরে মেঘনাথ সাহার সঙ্গে আলাদা করে বসলেন। পরবর্তীকালে দেখুন মেঘনাথ সাহা দিয়েই তো এই পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আরম্ভ করে নদী বাঁধ প্রকল্প এগুলো কারা করে, কাদের কি হয়েছে। আজকে যদি ওই ডিবেট না হতো, আজকে যদি বিতর্ক না হয়, আজ যদি ভিন্নমত পোষণ না করতে পারে, প্রশ্ন করতে না পারি আমাদের যে কোনো নীতি নির্ধারণ যেখানে রয়েছে, তাহলে এইটাও কিন্তু বিজ্ঞান মনস্কতার একটা পরিচয়, যে আমি প্রশ্ন করব, প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করব। তাহলে এই যে প্রশ্ন না করতে মেঘনাথ সাহা এবং জওহরলাল নেহরু, তারা তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিতর্ক করলেন, কিন্তু আমরা কি বর্তমানে কি এই বিতর্ক কোনো জায়গা রয়েছে? আপনি সাধারণ বাদ দিন, সাধারণ ফেসবুকে আপনি কোনো বিতর্ক করতে পারবেন? সোশ্যাল মিডিয়াতে বিতর্ক করতে পারবেন? আপনার পরমত সহিষ্ণুতা, অন্যের মতটা আমি শুনবো, পরমত সহিষ্ণুতা বিজ্ঞান মনস্কার অন্যতম উপাদান। অন্যের মতটাও আমি শুনবো, আমি আমার মতটা বলবো, তারপর দুজনের মধ্যে যুক্তিযুক্ত মতটাকে গ্রহণ করব। যুক্তির তো এখন খুব মানে যাচ্ছে তাই অবস্থা। লজিক্যাল ফ্যালাসি বলে যে যুক্তিবিদ্যার একটা কথা আছে লজিকের, হ্যাঁ, একটা বললে অন্য একটা যুক্তি দিয়ে, আপনি ভালো ছবি আঁকেন, আমি বললে আপনি ভালো ছবি আঁকেন, আপনাকে বলছি, আপনার ছবিটাকে বাজে বলার জন্য বলছি, আপনি তো ওইখানে গিয়ে দেখছিলেন এই করছিলেন, তাহলে আপনার আলোচনার বিষয় ছবি আঁকা নিয়ে, আমি বলছি আপনি ওখানে এই করছিলেন। তাহলে এখন তো তাহলে সেই বিতর্ক, ওই মেঘনাথ সাহা নেহরুর বিতর্ক আমি উদাহরণ বললাম, এরকম অজস্র উদাহরণ আছে। তাহলে সেই বিতর্ক আর আজকের দিনের বিতর্ক, তাহলে বিজ্ঞান মনস্কতা তো আর কোথায় থাকবে ভারতবর্ষে? বিজ্ঞান মনস্কতা দিন দিন যাই হোক না কেন, বিজ্ঞান মনস্কতা এই হচ্ছে বিষয়। বিজ্ঞান মনস্ক হলে এই সমস্যাগুলো থাকবে, বিজ্ঞান মনস্কতার বিষয়ে আসবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এই যে ছাত্র সমাজ, যারা হয়তো প্রশ্ন করতে ভুলে গেছে, যারা হয়তো এই যে জানার চেষ্টাটা করতে ভুলে গেছে, কিন্তু ছাত্র সমাজ তারা হয়তো তাদের শিশু মন বা তারা হয়তো একটু বড় হয়েছে, কিন্তু সেই জায়গাতে নেই যেখানে শিক্ষক দাঁড়িয়ে আছেন। তো একজন শিক্ষকের কি কর্তব্য সেই ছাত্রের মধ্যে সেই বিজ্ঞান মনস্কতা আনার জন্য? খুবই ভালো প্রশ্ন। আমি এটা বলবো, শিক্ষকেরই প্রধান দায়িত্ব এই বিজ্ঞান মনস্কতা। আমি বললাম সাধারণ মানুষ তো অবশ্যই, সাধারণ মানুষ বিজ্ঞান মনস্কতা প্রচার করবে কি করে? না এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার প্রমোট করবে না, ইয়ে করবে না। শিক্ষক কিন্তু মূল কারিগর। শিক্ষক শিক্ষকতার পাশাপাশি সে শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের মধ্যে তার মুক্ত মন তৈরি করতে, ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীর কতগুলো বিশেষ দক্ষতা গড়ে তুলবে। তুমি আমাকে সব বিষয়ে প্রশ্ন করো, আমি জানলে জেনে জানাবো, না জানলে জেনে জানাবো, জানলেও তৎক্ষণাৎ উত্তর দেবো। প্রশ্ন করার অধিকার, উৎসাহকে কোনো মতেই দমানো যাবে না। হাজারটা প্রশ্ন করো, স্যার আপনি এটা কেন করলেন? আমার আচার আচরণ শিক্ষক হিসাবে সমস্তটাই ছাত্রদের কাছে অনুকরণযোগ্য। তাহলে আমার সবচেয়ে বেশি ভূমিকা নেবে, এক নম্বর হচ্ছে প্রশ্ন করার কথা। আমি তো বলবো প্রত্যেকটা স্কুলগুলোতে অন্ততপক্ষে একটা ক্লাস থাকা উচিত প্রশ্ন করার ক্লাস। কি প্রশ্ন করবে? বলা হবে যে আমি ক্লাসের চেষ্টা করি এগুলো করানোর, কোনো একটা দিন হয়তো তোর আজকে শুধু প্রশ্ন করবি। প্রশ্নটা কিন্তু বইয়ের প্রশ্ন নয়, মানে বই থেকে সে এটা পারিনি ওটা পারিনি এটা নয়, যাবতীয় তো জগতে যা কিছু বিষয় সম্বন্ধে প্রশ্ন আছে। আমরা বিজ্ঞান মঞ্চগতভাবে মিট দ্য সায়েন্টিস্ট বলে প্রোগ্রাম করি, সেখানে বিভিন্ন সায়েন্টিস্টদের আনা হয়, তারা প্রশ্ন দেন, ছাত্রছাত্রীরা প্রশ্ন করেন, তারা উত্তর দেন। তাই আমি বলছি ছাত্রছাত্রীদেরকে যে ভূমিকা নিতে হবে, প্রশ্ন করো, তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করো, না জানলে জেনে জানাও। আর হচ্ছে কোনো কিছু মেনে নিও না। স্যার বলছে মনে মেনে নিতে হবে, বাবা মা বলছে বলে মেনে নিতে হবে, এটা করো না। তুমি যুক্তি দিয়ে ভাবো, কেন মানবো, প্রশ্ন করো, গ্রহণ করো। সঠিক হলে গ্রহণ করো, মন্য হলে ভুল হলে ব্যাখ্যা, বেঠিক হলে বর্জন করো। আর ঠিক ভুলটা কি করে যাকে তো শেখাতে হবে, সেই শেখানোটা প্রক্রিয়াটাও মাস্টারমশাই দেখে নিতে হবে। দেখো এইটা করলে এটা হয়। আমি মনে করি প্রকৃত শিক্ষকরা কোনোদিনই কোনো সঠিকভাবে এটা বলে দেন না এটা করো, নির্দেশ দেন না। আমার মনে হয় না কোনো মাস্টারমশাই, মানে প্রকৃত মাস্টারমশাইরা, তারপরে তারা, আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে দেখো এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা হচ্ছে সমাজের পক্ষে হিতকর, এটা হচ্ছে সমাজের পক্ষে ক্ষতিকর, এবার তোমার সিদ্ধান্ত।
তুমি মোবাইল ব্যবহার করছো সারাদিন ধরে, মোবাইল ব্যবহার করে তোমার চিন্তা শক্তি কমে যাবে, তোমার মধ্যে অ্যাডিকশন আসবে, তোমার মধ্যে নানা রকম ঘটনা হবে, তুমি এই পথে যাবে। এটা না করলে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, তুমি চিন্তা করবে, এবার তুমি দেখো সিদ্ধান্ত। আমি তো কিছু জোর করবো মোবাইলটা কিনে নিতে পারি না। মানসিক স্বাস্থ্যের অবনতি যদি ঘটে থাকে তাহলে তো সে অন্য কিছু করে ফেলবে। তার শিক্ষকদের বড় ভূমিকা নিতে হবে এই বিজ্ঞান মনস্কতা। আচ্ছা, আর এই সমস্ত কিছুর পরিবর্তনের মধ্যে এই যে সব কিছুরই পরিবর্তন ঘটছে, সময়ে পরিবর্তন ঘটছে, এই যে আমাদের মানুষ, আমাদের পোশাক আশাক সমস্ত কিছু চলন বলনে পরিবর্তন ঘটছে, এই পুরনো কিছু কথা আমরা হয়তো বয়ে নিয়ে আসছি, যেরকমটা বললাম যে ছাত্র সমাজ হয়তো প্রশ্ন করতে ভুলে গেছিল, তো তাদের চিন্তা ভাবনা হয়তো অন্য রকমের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ঠিক একই রকমভাবে তাদের যে পরিবার, আমি বিদ্যালয়ের কথা বললাম, কিন্তু তাদের প্রথম বিদ্যালয় কিন্তু ওই বাড়ি থেকে আসে। তো এক্ষেত্রে ওই গার্জেনদের কি সেদিকটা খেয়াল রাখা উচিত? একদমই উচিত, অবশ্যই উচিত। শিশু মন প্রশ্ন করবেই, সে জানতে চাইবে, নতুন এসছে, তার জগৎটা নতুন, তার কাছে প্রকৃতিটা নতুন, সেটা কেন হচ্ছে, ফুলের রং লাল কেন, অমুক কেন, তমুক কেন, হাজার রকম প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলো বাবা মাকে কিন্তু উত্তর দিতে হবে। এবার সমস্যা যে বাবা মাকে উত্তর দিতে চান না, অবশ্যই চান, কিন্তু বাবা মারা তাদের নিজের কাজকর্মের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, তার বিরক্তি হন, বিরক্তি প্রকাশ করেন। ঠিক আছে, তুই স্যারকে জিজ্ঞেস করে নিস, ছেলেটিও আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যদি আমরা সময় দিতে পারি, তাকে ইয়ে করতে পারি, তাহলে মনটা সত্যিই মুক্তমনা তৈরি হবে। আর বিগত 3-4 বছর বা 5-6 বছর পর এই বিজ্ঞান মঞ্চকে সাথে নিয়ে আপনি আপনার প্রাণের বীরভূমকে ঠিক কোথায় দেখতে চাইছেন? না, আমার ব্যক্তিগতভাবে তো বিষয় নয়। দেখুন, একটা হচ্ছে আমি ব্যক্তি কেন্দ্রিকতাতে বিশ্বাস করি না। কারণ বিশ্বাস করি না কেন, ব্যক্তি দিয়ে সবকিছু হয় না। ব্যক্তি সাফল্যও কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে না, সাফল্য নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরও কিছুটা নির্ভর করে। তাহলে আমি কোথায় দেখতে চাই, মানে আমরা বিজ্ঞান মঞ্চ, আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই অবশ্যই। আমি তো বলবো, আমার যদি ব্যক্তিগত বলবেন যে একটা বিজ্ঞান মনস্ক সমাজ গঠন হবে, আজ না হোক একদিন হবেই। সেটা তো একটা তো বিশাল বড় স্বপ্ন, যে সমাজের মধ্যে কোনো রকম থাকবে না, সমাজে নানা রকম যে সমস্ত বিষয়গুলো রয়েছে, শুধু অন্ধবিশ্বাস কুসংস্কার নয়, বিভিন্ন সামাজিক কুপ্রথা, সমাজের যে অন্যায়, এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ঙ্কর অন্যায় নারী নির্যাতন। একটা বিজ্ঞান মনস্ক ব্যক্তি, সে যদি যুক্তিবোধ হয়, সে যদি মনে করে যে এইটা অপরাধ, তা সে তো কখনোই এই কাজটা করবে না। নারী নির্যাতনের মধ্যে এখন তো এই মুহূর্তে বিশাল বড় ঘটনা। তাহলে আমি বীরভূমে, আমি চাই আমার সংগঠনের মাধ্যমে এমন কিছুভাবে পরিবর্তন ঘটাতে, মানুষের মনোজগতের পরিবর্তন ঘটুক, আমাদেরকে যেন এই কাজ করতে না হয়। আমি চাইছি এই ধরনের সংগঠনে আমাদেরকে এই কাজ করতে হবে না, তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। কারণ এটা আমি আবারও বলছি, অনেকে দাবি করেন যে আমরা এই কাজ করলাম। আমি অনেক এনজিও, অনেক সংগঠন দেখেছি, তারা বলে যে আমরা এই কাজটা করে দিয়েছি। সম্ভব নয়। আমরা করে দিয়েছি বা আমি করে দিয়েছি এমনটা নয়, ব্যক্তি নিজে করেছে। তার মনোজগতের পরিবর্তনে আমরা ভূমিকা নিয়েছি শুধুমাত্র, সে নিজেই করেছে। আমি একটি ছাত্রকে বলেছিলাম সে আংটি পরতো, আমি যদি বলতাম বুকে, এই তুই আংটিটা খুলে দে, এগুলো কোনো লাভ নেই, হ্যাঁ কেন পড়েছিস, আমার কাছে থাক, আমার কাছে শিক্ষা নিতে গেলে এই সমস্ত হবে না, না তেনা মতো খুলে দিতে হয়তো সাময়িক, মন থেকে খুলতো। কিন্তু সে দেখলো এই সমস্ত কাজকর্ম করে, স্যার বুঝলেন এইগুলো কোনো প্রয়োজন নেই, চলুন না সামনে 20শে আগস্ট আপনারা সে করেন না, জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করেন, আমরা বিজ্ঞান মনস্কতা দিবস পালন করি ডক্টর নরেন্দ্র দাভোলকরের মৃত্যুর দিনে। গোটা ভারতবর্ষ জুড়ে এটা হয়, ন্যাশনাল সায়েন্টিফিক টেম্পার ডে। এটা আমরা শুধু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নয়, ভারতবর্ষের 39টারও বেশি জনবিজ্ঞান সংগঠন, তারা AIPSN, অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক, তারা এই বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালন করে, তারা এই সমস্ত রাস্তায়। সেই দিনকে স্যার আমি ওটাকে সবার সামনে খুলে দেবো, আমার এটা প্রয়োজন নেই স্যার, এটা আমাকে ঠকিয়েছে, বুঝলো কি এটা। ওই যে বললেন না দর্শকদেরকে, দেখুন আমরা চাইছি আপনারা বিরোধিতা না করে, হ্যাঁ সবাই তো বিরোধিতা করে না, সবাই বোঝে, মানুষ বোঝে। এমন কিছু মানুষ বলে যে আমি বুঝি স্যার, দুর্বল মুহূর্তে একটা কোথাও গিয়ে এটা কি হয়েছে, এটা সম্ভব নয়, এটা আমাদের ছোট থেকে, আমাদের সোসাইটিটাতে এমনভাবে ছোট থেকে এমনভাবে আমাদেরকে বড় করা হয়েছে যে আমার দুর্বল মুহূর্তে কিছু মানুষ, যারা এটাকে খুব কম জনই এটাকে অতিক্রম করতে পেরেছে, মাথা নামিয়ে ফেলছে কোনো একটা অলৌকিক শক্তির কাছে, আপাত অলৌকিক শক্তির কাছে মাথা। সে বলছে স্যার সবই মানি, কিন্তু একটা কোথাও গিয়ে ওই যে ছোট থেকে। তাহলে আমরা বীরভূমকে সেইটাই চাইছি। বীরভূম কেন, গোটা বীরভূম বলে আমি, দেখুন এই কোনো বীরভূম বা এই সমস্ত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পৃথিবী, এবং সমাজ ছোট 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 ভাবি,
আমরা ভৌগোলিক অবস্থা নিরিখে প্রশাসনিক হেনাতেনায় সমস্ত দাগটা কেটেছি, হ্যাঁ, নিয়ে একটা জায়গার নাম দিয়েছি, সমস্ত হয়েছে। সমাজ সমাজ আমাদের যে সমাজে আছি, আমি যেখানে আছি সেই এলাকাটা বিজ্ঞান মনস্ক, সবাই সব মানুষই বলছে, কেউ কোনো প্রচার করতে হচ্ছে না, না শোনো আজকে আমি বুঝেছি এটা সূর্যগণ চন্দ্রগণে তো এই ব্যাপার হচ্ছে, এটা আবার বলার কে আছে? তো এরকম ঘটনাও আছে, সোসাইটি এরকম সোসাইটিতে আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোসাইটি আছে, তো সেই সোসাইটিও আছে, না না এইগুলো সব বোকা বেকা করে, কিন্তু এই সোসাইটি আবার আলোকিত সম্প্রদায়ের মধ্যে এইটাও আছে, বুঝলে, গ্রামে তারা আবার ওই গিয়ে কাজ করতে চাই না, যে ওদের কিছু হবে না, বুঝলে, তো এই কাজটাও তো করতে হবে, এইভাবেই দেখতে চাই। এই অন্ধকারের রেশ একদিন কেটে যাক, এমনটাই চাইবো। আর সেই যুদ্ধে, সেই মহান সংগ্রামে, সেই মহান যজ্ঞে সবসময় সাথে রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সাথে রয়েছে অনেক মানুষ। এবার স্যারের কাছ থেকে আমি আমাদের গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর যারা দর্শক রয়েছে, আমাদের দর্শক, আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাইবো, বিজ্ঞান মঞ্চের হয়ে কিছু বার্তা যদি তাদের উদ্দেশ্যে দেওয়ার থেকে, তাহলে অবশ্যই। না, বিজ্ঞান মঞ্চ হয়ে যে বার্তাটা দেওয়ার সেটা হচ্ছে, আমরা শুনছিলেন এতক্ষণ ধরে আলোচনায় যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 40 বছরে পদার্পণ করতে চলেছি। 1 বছর ব্যাপী আমরা এই কর্মসূচি পালন করব, নানাবিধ ধারায় পালন করব। আমাদের স্লোগান দিয়েছি, বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো। মূলত বিজ্ঞান বলতে এখানে আমি বিজ্ঞান মনস্কতার কথাই বলছি। তা আমি সাধারণ মানুষকে বলবো, দেখুন এই যে কথাগুলো বললাম, এটা আমার কথা নয়, ব্যক্তি সুভাষিস গড়াই বলছে এমনটা নয়। বিজ্ঞান মনস্কতার কথা কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে গেলে আপনাকে পালন করতেই হবে, কারণ এটা আমাদের সংবিধানে বলছে, সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে বলছে প্রত্যেকটা নাগরিকের কিন্তু বিজ্ঞান মনস্কতাকে বৃদ্ধি করতে হবে। তাহলে এই মুহূর্তে যে দেশপ্রেম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি দেশকে ভালোবাসেন, দেশের প্রতিটি নিয়মকানুন অর্থাৎ সংবিধানে উল্লেখিত নিয়মকানুন মানতে চান, প্রকৃত দেশপ্রেমের কাজ সেটাই, যদি আপনি বিজ্ঞান মনস্কতার কাজ করেন। আমি বলবো আপনারা বিজ্ঞান মঞ্চের সঙ্গেই আসতে হবে এমনটা নয়, আপনারা নিজেরাও নিজেদের মতন করে বিজ্ঞান মনস্কতার কাজ করুন। তবে সংগঠনে মাধ্যমে করলে, বহু মানুষ মিলে একসঙ্গে কাজ করলে সময়টা কম লাগবে। আমাদের কাছে সময়ের বড় অভাব, আমরা চাইব সেই সময় কম লাগার জন্য আপনারা আসুন, একত্রিত মিলিত হই। আমরা 1 বছর ধরে গোটা পশ্চিমবাংলায় যেভাবে নবজাগরণের সময় থেকে আরম্ভ করে, যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে, অক্ষয় কুমার দত্ত থেকে শুরু করে রাজা রামমোহন রায়, যেভাবে তারপরে পরবর্তীকালে বিজ্ঞানীরা যেভাবে বাংলায়, পশ্চিম বাংলায় বিজ্ঞান মনস্কতার আলো জ্বেলেছিলেন, যে বাংলায় প্রচুর কুসংস্কার অন্ধবিশ্বাস থাকা সত্ত্বেও আমরা দূর করতে পেরেছিলাম, সেই বাংলায় খুব তাড়াতাড়ি আমরা একটা বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলি, যে সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হোক। সকলকে ধন্যবাদ। আজ আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম শুভাশিস গড়াই মহাশয়কে। তিনি একজন জনবিজ্ঞান কর্মী, এবং যিনি বিজ্ঞান মঞ্চের সাথে বিজ্ঞানের আলোর প্রসারে বেরিয়ে পড়েছেন গ্রামে গঞ্জে এবং বিভিন্ন জায়গায়। তিনি চাইছেন যে গ্রামে গ্রামে মানুষদের মধ্যে ছড়িয়ে যাক বিজ্ঞানের আলো, অন্ধকার সমস্ত দূর হোক, এই কুসংস্কার আর এই অন্ধবিশ্বাসের যে মায়া বিছিয়ে রয়েছে মানুষের মধ্যে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো গল্পে ফিরবো আপনাদের সাথে।